আমার সমস্ত ক্ষুদে বন্ধুদেরকে পথের দিশা শিক্ষা নিকেতনের তরফ থেকে আমি রাহুল বিশ্বাস সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমাদের মূল আলোচনার বিষয় একাদশ শ্রেণীর নাটক আগুন, যেটি রচনা করেছেন বিজন ভট্টাচার্য। বিজন ভট্টাচার্য ছিলেন গণনাট্য আন্দোলনের পথিকৃৎ। অর্থাৎ সেই সময়ে গণনাট্য বলতে কি বোঝায়, সেই সময়ে দাঁড়িয়ে ব্রিটিশ পিরিয়ডে সাধারণ মানুষের প্রতি যে অত্যাচার, সেইগুলো হচ্ছে কিছু সাহিত্যিক আছেন, তারা যাত্রা বা থিয়েটারের মাধ্যমে সেইগুলো পরিবেশন করতে স্টেজে তার লেখাগুলো পরিবেশিত হতো। তো বিজন ভট্টাচার্য সেই গণনাট্য আন্দোলনের পথিকৃৎ ছিলেন। তার নাটকে কিন্তু সেই সময়ে যে প্রেক্ষাপট সেটা ফুটে উঠেছে। এটা বলা হয়েছে যে সময়, সেটা হচ্ছে 1943 সালের মন্বন্তর। ওটাকে বাংলায় 1350 বঙ্গাব্দের হচ্ছে মন্বন্তর বলা হয়, বা 50-এর মন্বন্তরও বলা হয়। ঠিক আছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীতে এমনি তখন সমাজে অন্নাভাব প্রকট, মানে মানুষ ঠিকঠাকভাবে খেতে পায় না। তার পাশাপাশি সে আরো অনেক নাটক লিখেছিলেন। যেমন হচ্ছে নবান্ন নাটকেও সেই সময়ে দাঁড়িয়ে কিন্তু এরকম একটা মানে মন্বন্তরের প্রেক্ষাপটের চিত্র তুলে ধরা হয়েছিল। তো সাধারণত সাহিত্যের অনেকগুলো ভাগ, তার মধ্যে নাটক একটি। তো এই নাটক যখন হবে, নাটকে কি কি লাগবে? প্রথমত একটা স্টেজ লাগবে যেখানে নাটকটা পরিবেশিত হবে, আর লাগবে কতগুলো চরিত্র। এখানে দেখো অনেকগুলো চরিত্রলিপি প্রথমেই রয়েছে। পুরুষ চরিত্র আছে নেত্য, কৃষাণ, সতীশ, জুরন, হরেকৃষ্ণ, প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, চতুর্থ পুরুষ। মানে চারটে পুরুষ, এদের নামকরণ করা হয়নি, এইভাবেই নামকরণ করা হয়েছে। সিভিক গার্ড আছে, মুসলমান আছে একটা, তার মুসলমানের ভাই আছে। মুসলমান একটা চরিত্র, মুসলমান ভাই আর একটা চরিত্র। ওড়িয়া একজন আছে, ওড়িয়া চরিত্র রয়েছে। এবার এটা দোকানদার, দোকানদার চরিত্র, দোকানি রয়েছে। পুরুষের ছেলে, অর্থাৎ পুরুষ তার ছেলে রয়েছে। আচ্ছা, শ্রমিক, সতীশের সহকর্মী, মধ্যবিত্ত কেরানি, হ্যাঁ, নেত্তর মা। আচ্ছা, কয়েকটা নারী চরিত্র আছে এর মধ্যে। এগুলো যেগুলো বললাম সেগুলো সবই পুরুষ চরিত্র। তো এর মধ্যে নারী চরিত্র আছে, সেগুলো হচ্ছে নেত্তর মা, কৃষাণী বা কৃষাণের বউ, ক্ষীরি বা সতীশের বউ, মানে কি ক্ষীরি যে ছিল সে সতীশের বউ। উপরোক্ত যে চরিত্রগুলো রয়েছে তার মধ্যে এদের স্ত্রী হরেকৃষ্ণ চরিত্র আছে। হরেকৃষ্ণর স্ত্রীর নাম হচ্ছে মনোরমা। ঠিক আছে। তো এই হচ্ছে চরিত্রলিপি, মোট সব চরিত্রগুলো এখানে রয়েছে। তো নাটকে কিভাবে নাটকটা পরিবেশন করা হয়েছে আগে বলি। এখানে 5টা দৃশ্য আছে। 5টা দৃশ্যে, তার মধ্যে 4টে দৃশ্যে 4 রকম সমাজে অবস্থিত, 4 রকম সামাজিক পরিবেশে অবস্থিত এরকম মানুষদের প্রতি নির্দেশ করা হয়েছে। যেমন কি, প্রথমে প্রথম দৃশ্যে রয়েছে একদম নিম্নবিত্ত, যারা বস্তিতে বাস করে, কোনো রকম ভাবে দিনকাল কাটে। হ্যাঁ, এরকম একটা ফ্যামিলি হচ্ছে নেত্তর মা বাবা। ঠিক আছে। যাই হোক, এই হচ্ছে একদম বস্তির, একদম নিম্নবিত্ত। আর তারপরে দ্বিতীয় দৃশ্য আছে। প্রথম দৃশ্যটার পরেই দ্বিতীয় দৃশ্য শুরু হয়েছে। তো এই দ্বিতীয় দৃশ্যে আছে কৃষাণী আর কৃষাণ। তো এই যে কৃষাণটা হচ্ছে কৃষকদের কিষাণ বলা হয়েছে। আরে যাও যাও। আচ্ছা, আমি ভাবছি কথা বলবো না। ও ও বলছে আসবো আসবো। কি বলবো? আরে বিরাট ঝামেলা জানো না, এই কাটগুলো করতে গিয়ে, এই এডিটিং হওয়ার পরে কাট করতে গিয়ে যে কত সময় লাগে ফেলে রাখতে হবে। যাই হোক, দ্বিতীয় দৃশ্যে আছে যে কৃষাণের স্ত্রী, এদের একটা ছোট চালাঘরের এক ফালি দৃশ্য এখানে ফুটে উঠেছে। ঠিক আছে। যাই হোক, এটা অত নিম্নবিত্ত না, কিন্তু তার থেকে একটু হাই, একটু উচ্চবিত্ত। তৃতীয় দৃশ্যে আছে কলকারখানার শ্রমিক, অর্থাৎ সেই প্রেক্ষাপটে কলকারখানার শ্রমিকদের কি অবস্থা হয়েছিল সেইটা ফুটে উঠেছে তৃতীয় দৃশ্যে। অর্থাৎ কি, যখন দুর্ভিক্ষ পরিস্থিতি সৃষ্টি হয়, তখন প্রত্যেক কটা ফ্যামিলির মানুষ, প্রত্যেক ধরনের মানুষের কি সমস্যা হতে পারে সেটা তিনি কিন্তু নাটকের স্টেজে দেখিয়েছিলেন। আর একটা আছে চতুর্থ দৃশ্য, সেটা একটা ভদ্রচিত ফ্যামিলি,
ঠিক আছে, যেখানে আমাদের বর্তমান সময়ে যারা মধ্যবিত্ত নামে পরিচিত, তো সেই ফ্যামিলিদের উপরেও এই মন্বন্তর বা দুর্ভিক্ষের প্রভাব পড়েছিল। ঠিক আছে, এইবার যেই জিনিসটা নিয়ে প্রথম থেকে দেখানো হবে, এই চারটে দৃশ্যে সবারই একটা জিনিসের পিছনে দৌড়াচ্ছে, একটা জিনিসের প্রতি সবার উদ্দেশ্য, সেটা হচ্ছে লাইনের পিছনে দৌড়াতে হবে, লাইন দিতে হবে, সবার একটাই কথা, লাইন দেবো লাইন দেবো। সব নাটকের একটাই বিষয়, প্রত্যেকটা দৃশ্যের লাইন দিতে হবে। এই লাইনটা কি, সেই লাইনের বিষয় স্পষ্ট করেছে এই 5 নম্বর দৃশ্যে গিয়ে। ঠিক আছে, এই সব এক জায়গায় এসছে, প্রত্যেকটা চরিত্র বিভিন্নভাবে বেরিয়েছে। প্রথম দৃশ্য যারা ছিল তারাও বেরিয়েছে, যাদের যাওয়ার কথা লাইনে লাইন দেওয়ার জন্য। দ্বিতীয় দৃশ্যরাও যারা লাইন দেবে তারাও বেরিয়েছে, তৃতীয় দৃশ্যে তারাও, চতুর্থ দৃশ্যে যারা আছে সবাই লাইনে দাঁড়িয়েছে, একসাথে গিয়ে লাইনে দাঁড়িয়েছে। সেখানে এবার পরিস্থিতি কি হচ্ছে সেইটা তুলে ধরা হয়েছে। ঠিক আছে, প্রত্যেকটা চরিত্রের আলাদা আলাদা করা হয়েছে এবং পরিস্থিতিগুলো তুলে ধরা হয়েছে। আচ্ছা, এর মধ্যে হচ্ছে আহ, নাটকের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে সংলাপ। তো সংলাপের গুরুত্বপূর্ণ বা সংলাপের মধ্যে একটা মানুষের ভাব ফুটে ওঠে, অর্থাৎ কথাবার্তা শুনে মনে হবে যে এই মানুষের চরিত্রটা কি। মনে করো যারা একদম মানে নিম্ন মানুষজন, নিম্ন শ্রেণীর মানুষজন, অন্তজ শ্রেণীর একদম মানে প্রান্তিক মানুষজন যারা হচ্ছে, এই মনে করো যারা লোকের বাড়িতে কাজ টাজ করে খায়, এরকম যারা মানুষজন আছে, তাদের মুখের ভাষা কেমন হয় সেটা আমরা শুনে, আমরা তো চরিত্রে যখন নাটকটা আমরা পড়ছি, আমরা তো তাকে দেখতে পাচ্ছি না সে কেমন দেখতে বা কি বৃত্তান্ত, কিন্তু নাট্যকার তার লেখনীর ভঙ্গিতে এমনভাবে তুলে ধরেন যে আমরা পড়েই বুঝতে পারবো যে চরিত্রটা কেমন টাইপের হতে পারে। আর কিছু কিছু নাট্যকার তাদের বর্ণনাও দিয়ে দেয়, এরকম দেখতে ওরকম দেখতে। ঠিক আছে, দেখো কোনোদিন একটা রাজার মুখের সংলাপ একটা প্রজার মুখের সংলাপের সঙ্গে ম্যাচ করবে না। অর্থাৎ রাজার উক্তি দেখে বোঝা যাবে যে এটা কিন্তু রাজা। অর্থাৎ এই নাটকের একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সংলাপ। তো বিজন ভট্টাচার্য কিন্তু খুব মানে যথেষ্ট পারঙ্গমতার সঙ্গে মানে সংলাপগুলো লিখেছিলেন। যাই হোক, প্রথম দৃশ্য এবার এক এক করে বলছি। প্রত্যুষকাল, অর্থাৎ ভোরের দৃশ্যে দিয়ে শুরু হয়েছে। তার কারণ লাইনটা কখনো যেতে হয়, কখন যেতে হতো, ভোরবেলা। ভোরবেলা উঠে যে যত সকালে যাবে সে তত আগে লাইন পাবে, আর সে তত কনফার্ম চালটা পাবে। তার মানে কি, তখন এমন একটা পরিস্থিতি ছিল যে চাল পাবে কিনা তাও নিশ্চয়তা নেই, প্রচুর প্রচুর মানুষের লাইন, তারপরে গিয়ে দেখা যাচ্ছে সে পেতেও পারে নাও পেতে পারে। তাও চাল মানে কি, ফ্রি চাল না, সেটা কিন্তু কিনতে হবে আবার কিছু পয়সা দিয়ে। যেমন রেশন, বাংলা কথা, যেমন রেশন দেওয়া হয়, রেশনে হচ্ছে মনে করো এখন অনেক আছে ভদ্রলোক, একটু উচ্চবিত্ত ফ্যামিলি, তারা কি করে, তারা রেশনে যায়, জীবনে দেখেছো রেশনে কি যাচ্ছে। এইবার যারা যায় তারা হচ্ছে দেখা যাচ্ছে যদি কোনো মন্বন্তর দেখা দেয় তখন কিন্তু তারা আগে যাবে। ঠিক আছে, তো সেটা দেখানো হয়েছে যে আহ, কোনো মানুষ কিন্তু বাদ ছিল না। একটা বড়বাবু থেকে শুরু করে একটা ওই আহ, মানে সেই দিনমজুর থেকে শুরু করে একটা মানে ওই খেটে খাওয়া মানুষজন সবাই, কৃষক থেকে শুরু করে সবাই কিন্তু লাইনে দাঁড়াতে হয়েছিল। এই ভিডিওটা চলছে তো, টাইমিংটা উঠছে তো উপরে উপরে। চলছে তো, নাহলে দেখা যাচ্ছে 2 ঘন্টা পরে গিয়ে দেখছি ভিডিও অন করা হয়নি, হার্ট ফেল হয়ে যাবে। যাই হোক, প্রত্যুষকাল, অস্পষ্ট আবছা আলোয়। এবার তোমাদের কিন্তু সামনে ভাবতে হবে একটা স্টেজ, স্টেজে নাটকটা পরিবেশিত হচ্ছে, যেখানে আলো খুব বেশি নেই, হালকা একটা মৃদু নীল আলো। সেখানে সাংসারিক টুকটাক জিনিসপত্র রাখা, যেগুলো আবছাতে বোঝা যাচ্ছে। এই প্রেক্ষাপট রচনা করে দেখানো হচ্ছে যে তারা কতটা পরিমাণ ধনী ছিল বা কতটা পরিমাণ গরিব ছিল। কি দেখা যাচ্ছে সেখানে, একটা বড় মেটে জ্বালা, মাটির জ্বালা ছিল, দেখবা অনেকে ওই মাটির জ্বালার মধ্যে চাল টাল রাখে। ঠিক আছে, মাটির জ্বালা বলতে বড় একটা মাটির ভাঁড় বা পাত্র, তারই গা ঘেঁষে একটা বাঁশের আলনার উপরে দেখা যাচ্ছে ঝুলন্ত দু একখানা ন্যাকড়া কাপড়, একটা ছেঁড়া চট আর একখানা পুরনো ছেঁড়া কাঁথা। অর্থাৎ সবই ছেঁড়া, ভাগ্যটাও তাদের ছেঁড়া। বুঝা গেল? মেঝের ওপর জন তিনেক লোক কাপড় মুড়ি দিয়ে শুয়ে পড়ে ঘুমোচ্ছে। অর্থাৎ এই জন তিনেক লোকেরই কিন্তু এটা ফ্যামিলি, 3 জনের ফ্যামিলি। খুব অস্পষ্ট নীল আলো, স্টেজের একপাশে এদেরকে দেখা যাচ্ছে একটা মোরগ ডেকে উঠলো হঠাৎ করে। অর্থাৎ চিত্রটাকে বাস্তবায়িত করা হয়েছে। ঠিক আছে, তো কোনো রকম সাউন্ড এফেক্ট দিয়ে একটা মোরগের সাউন্ড বের করা হয়েছে।
হ্যাঁ, তো কি মোরগের সাউন্ড বের করতে হবে? তো ওখানে তো মোরগের সাউন্ড তো এমনি সাউন্ড দিয়ে বের করছে, আমি মুখে কি করে বের করবো? তোমরা পারলে তোমরা বের করো। যাই হোক, মোরগ ডেকে উঠলো, একটু নড়ে চড়ে পাশ ফিরে শুলো। মানে কি, একবার একবার ওটা হচ্ছে অ্যালার্ম, যেটা সেই সময় মানুষজনের তো ফোন ছিল না, এই এটা হচ্ছে প্রাকৃতিক অ্যালার্ম, বুঝেছো? মোরগের ডাক। আর তখন প্রায় বাড়িতে বাড়িতেই, গ্রামের দিকে তোমরা যদি যাও তোমরা দেখতেই পাবে, প্রত্যেক বাড়িতেই কিন্তু মুরগি টুরগি থাকে। হ্যাঁ, মুরগি গরু ছাগল টাগল এরকম টুকটাক বাড়িতে থাকে। শহরে খুব কম। আচ্ছা আচ্ছা, যাই হোক, ম্যাচের উপরে যারা ঘুমাচ্ছিল তাদেরকে দেখা গেল তার একটা ফ্যামিলি ঘুমের ঘরে কে যেন আপন মনে বিড়বিড় করে উঠে চুপ করে গেল। এই লেখাগুলো দেওয়ার মানে কি, কিন্তু ডিরেক্টলি বলতে পারতেন, মেন পয়েন্টে যেতে পারতেন, কিন্তু এইটা ঘটনাকে বাস্তবতা দান করছে। ঠিক আছে, আচ্ছা। মোরগটা আবার ডেকে উঠলো একটু চুপচাপ। দূর গায়ের আজানের শব্দও কানে ভেসে আসছে। দেখবা যখন চারিদিকে পরিবেশ ঠান্ডা থাকে, ভোরের বেলা ফজরের নামাজ যেটা বলা হয়, সেই সময় একটা আজানের হালকা একটা আওয়াজ, যে যেখানে থাকুক না কেন, যত দূরে থাকুক না কেন, হালকা একটা আওয়াজ কিন্তু সবার কানে আসে। আবার একটু চুপচাপ, দূর গায়ের আজানের শব্দ ভাষা, একটি কাক ডানা ঝাপটে ডেকে উঠলো। আবার একটু চুপচাপ। দেখবে এরকম এটাও হয় হঠাৎ করে। যদি তোমাদের ভোরবেলা ঘুম ভাঙে গেলো, তোমরা ভোরবেলা ঘুমাতে যাও, তো ঘুমানোর সময় দেখতে পারো, তোমরা ঘুম ভাঙার সময় না, ভোরবেলা তখন ঘুমাতে যাও। যাই হোক, ডানা ঝাপটে কা কা করে ডেকে উঠেছে, সেটাও সাউন্ড এফেক্টের মাধ্যমে বোঝানো হয়েছে। এই মোরগটা আবার ডেকে উঠলো, একটু পরে একটা হাই তোলার শব্দ কানে এলো। মনে হলো কে যেন আড়ামোড়া ভাঙছে। মানে ঘুমের পরে, ঘুম থেকে ওঠার পরে যে আড়ামোড়া ভঙ্গি, এবার সেই পুরুষ পুরুষ হাই তুলছে, হাউ করে হাই তুললো, তাহলে আড়ামোড়া ভাঙলো। আড়ামোড়া ভাঙা মানে কি, এই যে উঠে যে একটা আলিশি কাটানো যেটা বলে, সেই রকম। কোনটা? ও আচ্ছা, হাওয়ের, আচ্ছা সাউন্ড পাঠিয়ে দেবো কোনে। আচ্ছা, এইবার উঠতি উঠতি হয়। এবার এদের দেখো, মুখের বাচন ভঙ্গি থেকে কিন্তু বোঝা যাচ্ছে যে এদের কালচার। ঠিক আছে, আচ্ছা। এইবার উঠতি হয়, আর শুয়ে থাকলেই ওদিকে আবার সব গোলমাল হয়ে যাবে নি। মানে কি, যখন তারা লাইনে, ওইদিকে বলতে কি লাইনে যদি দেরি হয় তাহলে আর খাওয়া দাওয়া সমস্যা হয়ে যাবে। বুঝিচ্ছ তো ঠেলাটা? মণিচাঁদ কাল দেরিতে যাইয়ে একদম সেই নাইনির পেছনে, ওদিকে চাল পাতি পাতি সেই বেলা 12টা। তার মানে কি বলছে, সেই একজনের একজনের প্রসঙ্গ তুলে ধরা হয়েছে এখানে, মণিচাঁদ। ঠিক আছে, তো তার পরিচিত, তো সে গিয়ে লাইনের পিছনে দাঁড়িয়েছিল, চাল পেতে পেতে 12টা, মানে 12টা বেজে গেছে, আর চাল পেতেও পারে নাও পেতে পারে। তাই বলছে, তাতেও আবার কথা আছে, চাল পাবা কি পাবা না, হয়তো পালেই না। পুরনের মা তো দেখলাম কাল শুধু হাতেই ফিরে আসলো। মানে কি, সবাই পাবে এরকম কোনো মানে নেই, 12টায় পেয়েছে তাও তার ভাগ্য ভালো। কিন্তু এই কুরনের মাকে দিয়ে বলা হচ্ছে কতটা পরিমাণ সেই সময় জটিল পরিস্থিতি, যে চালটাও পর্যন্ত পাওয়া যাচ্ছে না লাইন দিয়ে। ঠিক আছে, এবার ওই যে নিম্নবিত্ত এই যে ফ্যামিলি, তাদের কালচারাল চিত্র আবার ফুটে উঠেছে। একটা বিড়ি ধরায় লোকটা শুয়ে শুয়ে, অস্পষ্ট আলোয় বিড়ির আগুনের আনাগোনা বেশ সুস্পষ্ট। যেহেতু ঘর অন্ধকার, সেহেতু লাইট ধরিয়ে যে আগুন জ্বালাচ্ছে, জ্বালিয়ে হচ্ছে বিড়িটা ধরানো হচ্ছে, সেটা কিন্তু ভালোভাবে বা স্পষ্টভাবে বোঝা গেল। এই নেত্য, বলি চিৎপাত হয়ে ঘুমাচ্ছিস যে বড় আরামে, ডেকে উঠলো। এদিকে ফর্সা হয়ে আনলো, খেয়াল আছে? উঠে পড় উঠে পড়, চাল আজ আর পাতি হবে না দেখিস কেন। মানে হচ্ছে যে প্রথম পুরুষ হাই তুলে, এগুলো সবই পুরুষের উক্তি। পুরুষ বলছে যে এবার নেত্যকে উঠে বলছে, ও নেত্যকে উঠে পড়তে বলছে, অর্থাৎ লাইনের পেছনে যেতে হবে চাল নেওয়ার জন্য। আবার চুপচাপ লোকটা পাশ ফিরে সুরে বিড়ি টানে। হঠাৎ উঠে বসে গা ঝাড়ে, না, এইরকম ভাবে আর সময় নষ্ট করলেই হইছে আর কি। পাশের ঘুমন্ত স্ত্রীকে গায়ে গায়ে ঠেলা মারছে, যে এবার উঠার জন্য নির্দেশ দিচ্ছে। হ্যাঁ রে, ও নে তোর মা, ওঠ এই বেলা, মানে এইবার ওঠ। আর কত ঘুমাবি দেখিনি। কলমি শাক, দাঁতন কাঠি আর কলা টলা যা কিছু রাখিছিস, খপ করে গোছাই এনে। অর্থাৎ এদের যে চাল কিনবে, সেই চালের সামান্য টাকা পর্যন্ত এদের কাছে নেই। সেই টাকাটাও এদের জোগাড় করতে হবে, তার মানে এদের কিন্তু আরো তাড়াতাড়ি ভোর হতে হবে। সেইগুলো নিয়ে ওরা আবার ওই আহ কলমি শাক, মানে পুকুর থেকে শাক টাক তুলবে। আচ্ছা, দাঁতন কাঠি, দাঁতন কাঠিটা কি, কে বলতে পারবে? নিমের দাঁতন, মানে নিমের ইয়ে কেটে সেগুলো কাঠি তৈরি করবে, সেইগুলো দিয়ে হচ্ছে দাঁত মাজা হবে। ঠিক আছে,
যাই হোক, যারা ইসলাম ইসলাম ধর্মাবলম্বী রয়েছে তারা কিন্তু ওই যখন রোজা করে, রোজার সময় কিন্তু কোনো রকম ওই কৃত্রিম জিনিস অ্যাপ্লাই করা যায় না বলে ওরা কিন্তু দাঁতন কাঠি ইউজ করে। এরকম আরেকটা জিনিস আছে দাঁতন কাঠি, শুধুমাত্র নিম কাঠি দিয়ে হয় না, আর একটা হচ্ছে আটষট্টির ডাল বলে, আটষট্টির ডাল, ওইগুলো দিয়েও কিন্তু ওই দাঁতন কাঠি বানানো আগেকার দিনে হতো। আমিও বেঁচেছি ছোটবেলায়। আমরা কি করতাম, ওগুলো আগে কি করতাম, প্রথম দিন আমাদের টার্গেট থাকতো, যখন প্রথম কাঠিটা কেটে আনতাম টার্গেট থাকতো ওটাকে প্রথমে দাঁত দিয়ে ভালো করে চেবাতে হবে। এখন চিবিয়ে চিবিয়ে একদম ব্রাশের মতন তৈরি করতে হবে, এর মাথাটা তুলি মতন হয়ে যাবে। হ্যাঁ, তারপরে ওটা দিয়ে বেশ ভালোভাবে এরকম সোজা সোজাভাবে ব্রাশ করা যাবে ভালো করে বেশ। হ্যাঁ, ওইটাই তখন কি বলছো, যখন ছিল না তখন। এখন মানুষ বয়স যেতে পারছে না, সব ফোকলা হয়ে যাচ্ছে। ভাবো তো আগেকার মানুষগুলোর কতটা, এখনো পর্যন্ত খাসির মাংসের হাড় চিবিয়ে দেবে, বুঝলো। আর এখন দেখো তো ছেলেপিলে, হ্যাঁ, আর যত বেশি কৃত্রিমতা আসবে তত বেশি অবক্ষয় হবে, এটা মাথায় রাখবে, যতই উন্নত হোক না কেন। আচ্ছা, যাই হোক, তাহলে ওইগুলো সব নিয়ে ওরা বিক্রি করবে, বিক্রি করে তারপরে চালের জন্য লাইনে দেবে। যত সকালে যাবে ততই ভালো, নে উঠে পড়, আর দেরি করিস নে। কই উঠলি না তুই এখনো? তো শুয়ে থাক, থাক শুয়ে তোরা, আমি চললাম। গামছা কানা বার দুয়েক ঝেড়ে কাঁধের উপর ফিরে লোকটা ব্যস্ত হয়ে বেরিয়ে পড়ে। একটু পরেই উঠে পড়ে নেত্তর মা, নেত্তর গায়ে ঠেলা মেরে বলে, আচ্ছা। এরপরে যখন দেখছে উঠছে না, তার তো জ্বালা আছে, আমার ছেলে বউয়ের পিছন পেটে আমার ভাত দিতে হবে। তাই জন্য সে অত কিছু না ভেবে ও নিজের মতো নিজে উঠে বেরিয়ে গেল। তারপরে নেতোর মা উঠলো, এবার নেতোর গায়ে ঠেলা মারছে, নেত্তরকে নিয়ে ঠেলাঠালি চলছে। প্রথমে নেতোর বাবা খানিক দেখলো, এগুলো এই নিম্নবিত্ত পরিবারের একটা চিত্র। প্রথমে বাবা খানিক ঠেলে গেল, এবার মা ঠেলা শুরু করছে। নেতোর বাবা বলছে, নিতাই নিতু ও বাবা নেত্তো, নে উঠে পড় বাবা এই বেলা। মানে এই বেলা মানে এবার, বলছে এবার উঠে পড়। একটা মোরগ আবার ডেকে উঠলো, একটা কুকুরও ডাকছে শোনা যায়, মানে কি একটা, মানে একদম গ্রামের অন্তজ শ্রেণীর মানুষজনের চিত্রটা এখানে ফুটিয়ে তোলা হয়েছে। নেত্য এবার উঠে পড়ছে, আড়মোড়া ভেঙে উঠে বসেছে। কি হয়েছে কি সকালবেলা, আচ্ছা তাল হয়েছে রোজ সকালে, একটু ঘুমাবার জো নেই? কি এক নাইনির তাল হয়েছে। নাইনি মানে কি? লাইনের তাল। বলছে, কি এক লাইনের তাল হয়েছে, ডেলি সকালবেলা এখন ঘুম থেকে উঠতে হচ্ছে। অর্থাৎ এটা তার কাছে কিন্তু এই চিত্র দ্বারা বোঝা গেল কি, যে এই যে বিষয়টা, এটা তার কাছে নতুন। অর্থাৎ মন্বন্তরের খুব বেশি দিন না, এর আগে সে খুব ভালোভাবে সকালে ঘুমিয়েছে, যখন উঠেছে তখন কাজে গেছে, কিন্তু এখন সেইটা আর হচ্ছে না। সকালবেলা লাইনের তাল, বোঝা গেল। অর্থাৎ কিভাবে এফেক্টেড হয়েছে তাদের জীবন, সেটা দেখানো হচ্ছে। নিম্নবিত্ত মানুষদের জীবন এফেক্টেড হয়েছে, ওরা তো বেশি এফেক্টেড হবে। নেত্তর মা, ঘুমোস কোন বাবা, ঘুমোস কোন, দুপুরবেলা ঘুমোস কোন, এখন চল, নিয়ে উঠে পড় খপ করে। নেত্তর মা তাড়াতাড়ি ওর বাজারের সওদাগুলো একটা ঝুড়িতে গোটা করে আনে। কলমি শাকগুলোর ওপর নেত্তর মা দু একবার জল ছিটিয়ে দেয়, তারপর ছেলেকে নিয়ে দ্রুতপদে বেরিয়ে পড়ে। অর্থাৎ এইখানে দেখো দুজন দুদিকে গেল। নেত্তর বাবা গেল চাল চালের জন্য লাইনে দাঁড়ানোর জন্য, ঠিক আছে, আর নেত্তর মা আর নেত্য দুজনে বেরিয়ে পড়লো, ওই যা জিনিসপত্র ছিল শাকে জল টল ছিটিয়ে বেরিয়ে পড়লো। এখন হয়তো সেখান থেকে বিক্রি টিক্রি করে লাইনে যাবে। আগে গিয়ে হয়তো নেত্তর বাবা দাঁড়াচ্ছে লাইনে। এইখানে গিয়ে এই দৃশ্যটা শেষ হয়ে গেল। এতক্ষণ ধরে একটা জায়গায় ফোকাস করা হচ্ছিল। এইবার স্টেজে দেখা যাচ্ছে, এমনভাবে বলা আছে যে একটা আলো ফোকাস করা হয়ে গেল, পাশে আর একটা ততক্ষণে সাজানো হয়ে গেছে, আলোটা সরিয়ে সেই দিকে ফোকাস করা হলো। ততক্ষণ অন্ধকারের মধ্যে সব সাজগোজ চলছিল। সাধারণ দর্শক যারা রয়েছে তারা ভাবতেই পারে কি হচ্ছে কি চলছে, ঠিক আছে। ততক্ষণে দেখা যাচ্ছে আলোটা ফোকাস করলে তারপরে সেকেন্ড দৃশ্যটা শুরু হলো, নাটকের প্রথম দৃশ্য কিন্তু শেষ হয়ে গেল এখানে। আচ্ছা, প্রথম দৃশ্যটা শেষ হতেই অস্পষ্ট নীল আলোর ফোকাসটা দ্বিতীয় দৃশ্যে এসে পড়ে। একখানা চালা ঘর। আচ্ছা, আগেরটা একদম বস্তি, সেটা ছোট। এবার এখান থেকে একটুখানি উপরে, সামান্য কিছুটা উপরে চালাঘর। সামনে এক ফালি উঠোন, ঘরের চৌকাঠের কাছে দাঁড়িয়ে এক কৃষানি, কৃষানি মানে কৃষকের স্ত্রী, তাকে কৃষক থেকে কিষান, কিষান আর কৃষকের মিলিত কিষান, ঠিক আছে, কৃষানি। আর বাইরের খোলা জায়গাটা দাঁড়িয়ে এক জনৈক কৃষান মানে কৃষক। মানে ঘরের চৌকাঠের কাছে মনে করো চৌকাঠটা ধরে বউ দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে। আর ওই কৃষকটা চলে যেতে গিয়ে, মানে দোরের কাছে পৌঁছেছে, সেখানে দাঁড়িয়ে দুয়ের মধ্যে ডিস্টেন্সে কথা হচ্ছে, ঠিক আছে। মানে এরা কিন্তু আর ঘুমিয়ে টুমে নেই। আগে যেমন দেখা ছিল ঘুমের থেকে উঠছে, এরা উঠে গেছে, বেরিয়ে গেছে, কিছুটা এগিয়েছে,
সেই মুহূর্তে। আচ্ছা, খালি গা, হাঁটু পর্যন্ত কাপড় গুটানো, মাথায় গামছা ফেটি বাঁধা, হাতের কাস্তে দিয়ে পিঠ চুলকাচ্ছে, অর্থাৎ খেতে যাচ্ছিল কাজ করতে, যাই হোক ইয়ে কাজ করতে যাচ্ছিল। হুম, যাই হোক গামছা বাঁধা ফেটি করে হয়তো খেতে যাচ্ছে কাজ করতে। এইবার কাস্তের এরকম বেঁকানো মতন যেটা হয়, এরকম আর্চ, ঠিক আছে, তো ওইটা দিয়ে পিঠে নিয়ে পিঠ চুলকাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, কিষান বলছে, এবার পুরোটাই কিষানের বক্তব্য, মাঝখানে স্ত্রীর কিছুটা প্রতিফলন দেওয়া হয়েছে। কি বলছে? এই আর কটা দিন বউ বুঝলি, তারপর কোলে কষ্টে এই চৈতালির ফসলগুলো মাচায় তুলতে পারলি হয়, কিছুদিনের মতো নিশ্চিন্তি। কি বলিস? তার মানে কি, চৈতালি বলতে চৈত্র মাসের ফলকে চৈতালি বলা হয়, অর্থাৎ আগে রোপণ করা হয়েছে, সেটা আবার ওঠার টাইম, যদি ওটা কেটে একবার বিক্রি টিক্রি করতে পারে, ঘরে উঠে তারা একটা সুখের মুখ দেখবে। যেমন নবান্ন উৎসব হয় শীতকালে, তার মানে কি, ওই চাষ, তোমার চাষের এগুলো ধানগুলো ওঠে তখন, ঠিক আছে, ঘরে ঘরে বিশাল পরিমাণ ধানের গোলা গোলা তৈরি হয়, বেশ একটা ভালো পরিবেশ তখন গ্রামের মধ্যে, সুখের পরিবেশ। ঠিক তেমন চৈতালির ফসল কিষান তুলবে, তার হচ্ছে জন্য কিষান বলছি যে আর কয়েকদিন পরে আমরা সুখের মুখ দেখতে পাবো। ওমা, তা কথা কইতে কি হচ্ছে তোর, মুখ পানে চাই আর শুধু দাঁড়াই আসিস, কিসব থেসে, ওরম করে চাইস নে, সকালবেলায় কাজ পণ্য করিস নে বউ, এই কয়ে দিলাম। অর্থাৎ তার স্ত্রী সোহাগের সঙ্গে কিন্তু তার দিকে তাকাচ্ছে, তাকিয়ে তার দিকে হাসির ভঙ্গিমাটা এমন, যেটা নটি স্মাইল যাকে বলা হয়, একটা দুষ্টু হাসি দিচ্ছে। তাই সেই হাসি দেখে বলছে যে মানে কাজ বন্ধ করিস না, মানে কি তার কাজে আর মন লাগবে না। বউয়ের এইরকম একটা মুখ দেখে নটিনেস, নটিনেসে অ্যাট্রাক্ট হয়ে পড়ছে, তাই বলছে এরকম ভাবে আমাকে আকর্ষণ করিস না। বোঝা গেল? তা বউ একটু দুলে উঠলো, এই চৈতালির ফসলটা মাচায় তুলবো না থাক, আর বলে কি হবে, যেটা আগেও বলেছে, যে মাচায় তুলবো আর বলে কি হয়, মনে মনে এ পর্যন্ত তো কত কিছু করবো বলে ঠিক করলাম, পারলাম কই এখন তোরই, বলছে কত কিছুই তো ভাবি করব, কিন্তু সেই আর মানে, যেহেতু দেখো ভালোবাসা আর তার জন্য কিছু করা, এর মধ্যে ছেলেদের একটা বরাবরই লড়াই থাকে। কিসের লড়াই? না আমার বউয়ের জন্য আমি এটা এটা করতে চাই, কিন্তু আমার পারকতা বা আমার সীমা এতটুকু, আমি সেটাকে অতিক্রম করতে পারছি না। এই যে দোলাচলতা, এইটা একটা ছেলেদের মনে সবসময় থাকে। তার যদি সে তার স্ত্রীকে প্রকৃত ভালোবাসে, তার স্ত্রীর জন্য চেষ্টা করবে অনেক কিছু করার, তার সাধ্যের বাইরে গিয়েও করার চেষ্টা করে। এবার যখন দেখা যাচ্ছে সে পারছে না করতে, তখন তার মধ্যে একটা দোলাচলতা কাজ করছে, ইচ্ছা আছে কিন্তু পাচ্ছে না, তাই বলছে আর বলে লাভ নেই। মনে মনে এই পর্যন্ত তো কত কিছু করবো বলে ঠিক করলাম, পারলাম কই, পারেনি আর কি। এই কটা দিন একটু কষ্টকর, পেছনে ফিরে একটু এগিয়ে আবার ঘুরে দাঁড়ায়, মানে আবার যেতে যাচ্ছে, কষ্টকর বলে চলে যেতে যাচ্ছিল, যেতে গিয়ে আবার পেছন ফিরে দাঁড়ালো। এই দেখ একটু তাড়াতাড়ি ফিরিস, মাঠের থেকে ফিরে এসে ধরে যেন প্রাণনাথ তিষ্ঠুতি চায় না, তুই আসবি সেই দুটোই, তারপর রাখবি, তারপর খাবো, একটু তাড়াতাড়ি ফিরিস। কেষ্টর মার সঙ্গে সকাল সকাল গিয়ে নাইনির একেবারে দাঁড়াতে পারিস, মানে পেট তুমি দাঁড়াতে পারিস না, জিজ্ঞাসা করছে। বলছে মানে অর্থাৎ এ যাচ্ছে খেতে কাজ করতে, আর ওর স্ত্রী যাচ্ছে লাইনে দাঁড়ানোর জন্য। অর্থাৎ বলছে সেই লাইন থেকে ফিরে এসে যা নিয়ে আসবে সেইগুলো রান্না বান্না করবে, তারপরে তাদের পেটের ভাত জোগাড় হবে, বেড়ে খাবার দাবার জোগাড় হবে। হ্যাঁ, তাই বলছি তুই কেষ্টর মা তো সকাল সকাল চলে যায় লাইনে, তুই কেষ্টর মার সঙ্গে যেতে পারিস না, আরো তাড়াতাড়ি হয় প্রথমের দিকে। বলছে বাইরে এক গরু হামলে উঠলো, কিষান গরুকে লক্ষ্য করে বলে, অর্থাৎ কি গরু দাঁড়িয়ে রয়েছে বাইরে, গরুকে নিয়ে ও যাবে তোমার খেতে যাবে, তার মধ্যে গরু ডেকে উঠেছে। এবার এইখানে একটা সুন্দর জিনিস দেখানো হয়েছে, যে মানুষের সঙ্গে এই যে হচ্ছে পশু প্রীতি, তখনকার দিনে এই যে গরু বা ছাগল যাই থাকতো না কেন বাড়িতে, এটা সেই পোষ্য থেকে একটা ফ্যামিলির মেম্বার হয়ে উঠতো। এই গরুরাও যেন ঠিক সেরকম দৃশ্য এখানে দেখানো হয়েছে, যে গরুটা না যেটা ফ্যামিলি মেম্বার, এই তাদের সঙ্গে যেন একটা কথাবার্তা হয়, মানে তার ওই হাম্বা কথাতেও যেন মনে হচ্ছে তাকে ডাকছে, ঠিক আছে। আদতে কিন্তু এটা এটা কিন্তু বাস্তব, মানে তাদের মনের ভাবটা তারা কিভাবে, তারা তো, এবার পশু তো কথা বলতে পারবে না, যে এই চলো, এরকম তো বলতে পারবে না, তার তো মনের ভাব প্রকাশ করার ভঙ্গিমা তো ওই ডাকগুলোই। তাই এটা কিন্তু কিষান যেহেতু আত্মিক যোগ থাকার কারণে এটা সহজেই বুঝতে পারছে যে ডাকছে যাওয়ার জন্য।
বলছে আরে রও যাই, মাঠে যাওয়ার জন্য একেবারে পাগল হয়ে উঠেছো এর মধ্যেই। বউয়ের প্রতি, মানে এটা গরুর দিকে তাকিয়ে বললো। বউয়ের দিকে তাকিয়ে আবার বলছে, তা ওই কথা বুঝলি, কেস তোর মার সঙ্গে আগে ভাগে গিয়ে নাইনের একেবারে সে পেট্রোমে দাঁড়াবি। একটু হেসে ফের আবার ওরকম করে তাকাচ্ছিস মুখ পানে, মানে আবার ও সেইভাবে দাঁড়িয়ে দোল খাচ্ছে, হাসছে, এর একটা ভঙ্গিমা বউ করেই যাচ্ছে। ঠিক আছে, এবার যথারীতি একটা খুব সুন্দর দৃশ্য, অর্থাৎ সেই সময় মন্বন্তরের মধ্যেও যে স্বাভাবিক, মানে মানুষের মধ্যে যে প্রেম ভালোবাসা চিত্র এখানে দেখানো হয়েছে। অর্থাৎ এরপরে আরেকটা দৃশ্য দেখানো হয়েছে, সেখানে বউকে ঠ্যাঙানো। তো এইখানে দেখা যাচ্ছে দুটো দৃশ্য, যে অভাব কখনো ভালোবাসার উপরে প্রভাব ফেলে, আবার কখনো প্রভাব ফেলে না। অর্থাৎ ভালোবাসাটা কিন্তু অভাবের উপর নির্ভর করে না, নির্ভর করে মানুষের উপর। বোঝা গেল? তৃতীয় দৃশ্যে দেখা গেল ফোকাসটা সরে আবার অন্যদিকে গেল। দৃশ্যান্তর হতেই নীলাটা ফোকাস সরে গিয়ে অন্যের দৃশ্যের উপরে গিয়ে পড়লো। আচ্ছা, এটা হচ্ছে একটা কলকারখানার শ্রমিকের জীবন চিত্র। সেই সময় শ্রমিকদের জীবন কেমন ছিল। দূরে কলের ভোঁ শোনা যাচ্ছে, আর এদিকে ছোট একটা বারান্দার উপর উবু হয়ে বসে সতীশ। সতীশ আছে, অর্থাৎ এই এখানে যে কারখানার শ্রমিকের কথা বলা হচ্ছে সেটা সতীশ। সে বলাই আছে কারখানার জনৈক শ্রমিক। কাক ডাকছে সকালবেলা, অর্থাৎ এখানেও কাকের ডাকার বিষয়ে বলা আছে। ঘরের ভিতরে ঘুমোচ্ছে সতীশের বউ মেয়ে, অর্থাৎ এখানে বারান্দায় বসে আছে সতীশ। হ্যাঁ, আর হচ্ছে ঘরের ভিতরে সতীশের বউ আর তার স্ত্রী ঘুমাচ্ছে। এই বউ আর তার হচ্ছে মেয়ে, তাদের দেখা যাচ্ছে না। অর্থাৎ তারা নেপথ্যে কথা বলছে, তাদেরকে স্টেজে দেখা যাচ্ছে না, ওদেরকে কোনোভাবে আড়াল করে রাখা আছে। তার কেমন দেখতে এই সতীশ? খালি গা, মাথার চুল উস্কো খুস্কো, মজবুত শরীর, অর্থাৎ কলকারখানায় খেটে খেটে তাদের যে শরীর যেমন হয়ে যায়, তো বেশ ভালো বডি, মানে ভালো বডি বলতে কি বিশাল পরিমাণ জিম বা এরকম টাইপের না, মানে কঠোর টাইপের শরীর দেখে বোঝা যাচ্ছে। খাটা খাটা শরীর। আর হচ্ছে খালি গা, কিছু পরার নেই, মাথার চুল উস্কো খুস্কো। বিড়িটা শেষ করে ফেলে বিড়িটা শেষ করে ফেলে দিল তার সামনে, মানে বিড়ি খাচ্ছিল সেটা শেষ করে তার সামনে ফেলে দিল। তারপর মাথার চুলের মধ্যে হাত গুজে বসলো, মানে কি ঠিক এইভাবে মাথার মধ্যে হাত ঢুকিয়ে, চুলের মধ্যে হাত ঢুকিয়ে বসে রয়েছে, ভাবছে। এটা কিন্তু একটা ভাবার, মানে এটা কিছু চিন্তা করছে তার পরিচয়। একটু পরে ঘাড় বেঁকিয়ে ও তার ঘুমন্ত মেয়েকে লক্ষ্য করে বলে ওঠে। এইবার সে এতক্ষণের পরে তার সংলাপ শুরু করছে। সতীশ, আরে এ ফুলকি, ফুলকি উঠলি, বাপরে ঘুম, যে যেমনি মা তেমনি। এখানে কিন্তু ঝে যেমনি মা তেমনি, মানে ঝা মানে মেয়ে, মেয়ে যেমন, ঝে মানে ঝা। এটা হচ্ছে ওই তো যে যেমনি মা তেমনি। ও আচ্ছা, যে যেমনি মা তেমনি, মা তার তেমনি বেটি। ও বলছে বলছে আচ্ছা, ঝি মানে কিন্তু মেয়েও হয়, এটা আমি বলে রাখলাম। মানে মা যেমন মেয়ে তেমন, সেটা বলতে চেয়েছে। কুম্ভকর্ণ আর কাকে বলে, সেই সাঁচের বেলা শুইছিস বিছানায়, এবার একটু কাশছে, এবার একটা কাশির আওয়াজ আসছে, মানে ওই ডাকছে বলে একটা, মানে ইয়ে যে আমি উঠেছি বাইরে, আমি একটা কিছু। একটু পরে সতীশ তার সহকর্মীকে ডাকে। এবারে বসে বসে প্রথমে বউ বা মেয়েকে উদ্দেশ্য করে বলল, তারপরে তার পাশের সহকর্মী তাকে ডাকছে। সহকর্মীর নাম কি? জুরন। আরে জুরন, জুরন উঠেছিস? বাইরে থেকে উত্তর আসে, আর বলো না বে, আর আরে বল না বে, তা কি যাচ্ছিস নাকি কাজে? মানে বাইরে থেকে যখন সতীশ যখন জুরনকে ডাকছে, জুরন তখন বলছে যে আরে বল না বে, অর্থাৎ সেটা তারা কিন্তু বোঝা যাচ্ছে যে এদেশীয় না, তারা কোনোরকম বাইরের থেকে এসছে কাজ করতে শ্রমিক হিসেবে। তখন তোমরা ভাবো, এটা যে ক্লাস 8-এ তোমরা পড়েছো 4 অধ্যায় শিল্প বিপ্লব, সেই সময় দেখা গেছিল শিল্প কারখানাতে বাইরের লোক এসে যোগান দিত। তো আমাদের এখানেও সেরকম তার প্রভাব কিছুটা পড়েছিল, যেখানে যেখানে শিল্প কারখানা ছিল। 9-এ হ্যাঁ, আমাদের এখানে সেরকম চিত্র দেখা গিয়েছিল যে যখন কলকারখানা গড়ে উঠতো, সেই কলকারখানার পাশে কিন্তু অনেক রকম শ্রমিক এসে যোগদান দিত কাজের জন্য। সেরকম একটা ফ্যামিলি এখানে। আচ্ছা জুরন, আরে হারে তুই কারখানা যাচ্ছিস না? জুরন বলছে তার মানে বন্ধু সতীশকে। সতীশ বলছে, আরে কারখানায় যাবো না তো যাবো কোন চুলোই, কিন্তু এদিকে যে ভারী মুশকিলেই পড়লাম। জুরন, মুশকিলটা সে কি হলো? অর্থাৎ উভয়ের মধ্যে কোনো মুশকিল হয়েছে। সতীশ, আরে সে কি বলবো মুশকিলের কথা,
তোর কি, একলা মানুষ, খাচ্ছিস যাচ্ছিস ফুর্তি করে ঘুরে বেড়াচ্ছিস, 2-4 পয়সা বেশি দিয়ে হয়তো হোটেলেই খেয়ে নিলি, কিন্তু আমার যে সেটি হবার উপায় নেই। শালা এই চাল ডালের কি উপায় করি রে, বলতো। মানে কি, যেহেতু জুরন একা, ওর যেটুকুনি যা ইনকাম করে ও চলে যায়, নিজের বাড়িতে করলে করলো, না হলে টাকা দিয়ে হোটেলে খেয়ে নিল, ওর কোনো সমস্যা নেই। কিন্তু সতীশ বলছে আমার কথাটা চিন্তা করতো, তারপরে এই চালের যে পাবো, এই চালের কোথা থেকে পাবো আমি। জুরন বলছে কেন রে, সে লাইনে দিচ্ছে না? ওই যে লাইন, এখানে লাইনের প্রসঙ্গ এসছে। সতীশ, আরে দূর তোর নিকুচি করলো তোর লাইনের, লাইনে তো বরাবরই দিচ্ছে, কিন্তু সে আবার শুধু হাতে ফিরে আসতে হচ্ছে, মানে শুধু হাতে ফিরেও আসতে হচ্ছে। কাল সারাটা দিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুলকি আর ওর মা তো শুধু হাতে ফিরে এসেছে। রাত্রিরে এসে শেষে মিস্ত্রির কাছ থেকে পদের এক চাল কর্জ নিয়ে এসে তো পিতৃ রক্ষে করি, অর্থাৎ ফুলকি, অর্থাৎ ভেতরে সতীশের স্ত্রী আর মেয়ের নাম হচ্ছে ফুলকি, ঠিক আছে। তো মেয়ে আর মা গিয়েছিল, কিন্তু সারাক্ষণ দাঁড়িয়ে থেকেও চাল পায়নি, ফিরে এসেছিল খালি হাতে। তাই রাত্রিরে পদেরেক চাল চাল এ দেখো, এখনকার দিনে এখন গ্রাম, কিলো, হ্যাঁ, মন, তখনকার দিনে কিন্তু মাপের এককটা একটু অন্যরকম ছিল, ঠিক আছে। এই আহ, এক এক পা মানে হচ্ছে 246 গ্রাম, ঠিক আছে। এক প মানে এখানে 246 গ্রাম। আর 1.5 প বলতে ওই 350 গ্রাম ট্রামের কাছাকাছি একটা মাপ, মানে 1.5 প মানে মনে রাখো মোটামুটি 350 গ্রামের কাছাকাছি চাল, ঠিক আছে। তো সেই 350 গ্রাম চাল নিয়ে এসে ওই 350 গ্রাম চালের ভাত রান্না করে ওরা তিনজন খেয়েছিল, ঠিক আছে। সেটাও ধার করে নিয়ে এসেছিল, এত পরিমাণ অবস্থা খারাপ। পিতৃ রক্ষা করি মানে বলছে যে ওই, মানে পিতৃ বলতে কি, পেটের খিদে নিবারণ করেছি, এটাকে পিতৃ বলা হয়েছে। এখন সকালবেলায় তো আবার পেটে আগুন লেগে গেছে। শালা খিদে পেটে নিয়ে কি কাজে যেতে মন লাগে। যেমন হয়েছে শালা কোম্পানি 3 মাস হলো রোজই চাল ডাল দিচ্ছে, শালা কি করতে ইচ্ছে করে বলতো। মানে কি বলছে, যেমন বলছে খিদে পেটে রয়েছে, এদিকে কলকারখানায় গিয়ে কাজ করতে কি আর মন লাগে। আর কলকারখানা থেকে বলছে বহুদিন ধরে আমি চাল ডাল দেবো, কিন্তু এটা দিচ্ছে না, আর বলেই যাচ্ছে দেবো দেবো। বলছে এর মধ্যে কি করবো বলতো, অর্থাৎ তার মাথা কিন্তু দেখা যাচ্ছে গরম। জুরন, তুই বুঝি কোম্পানির ভরসা করে আছিস, তাহলেই হয়েছে। বুঝি তুই কোম্পানির ভরসা করে রয়েছিস, তাহলে আর হয়েছে। সতীশ, কেন বলতো? তুই বলতে পারিস কি, এই তুই বলছিস কি কোম্পানির ভরসা করবো না, দোকানের ভরসা করবো না, সে গার্ডের পয়সার ভরসা করবো না, তো কাকে ভরসা করবো বল। তাহলে কারবারে ঘেন্না ধরিয়ে দিলি হঠাৎ উত্তেজিত হয়ে। বলছি তাহলে কোথায় ভরসা করবো, আমার তো কাজ বাজ সবই এর উপরে বেস করে আমার সবকিছু চলবে, তাহলে আমি কিসের উপরে ভরসা করে চলবো। আবার আবার এবার দেখো, সাধারণ মানুষ, পুরুষ মানুষ যখন রাগ করে, সেই রাগটা এসে পড়ে তাদের ঘরে, সেই গৃহিণী আর তার হচ্ছে কন্যা, এদের উপরেই কিন্তু সে রাগটা এসে পড়ছে। এটা এটা কিন্তু তখনকার চিত্র থেকে শুরু করে, তখন যেমন সত্যকারেই একটা মন্বন্তরের সময় ছিল, কিন্তু এখন মানুষের মধ্যে আর্থিক মন্বন্তর না থেকে বেশি মানসিক মন্বন্তর, অর্থাৎ মানসিকভাবে বেশিরভাগ মানুষ কোনো না কোনো কারণে দুঃখী। আগে মানুষের সমস্যা ছিল খিদের, পেটের খিদে, সেই মেটাতে গিয়ে মানুষ অধীর হয়ে পড়তো। এখন মানুষের মনের খিদে, সেই মনের খিদে কিভাবে পূরণ হবে, যা কোনোদিন সম্ভব না। একটা খিদে মিটলে আর একটা খিদে বেড়ে যাচ্ছে। হ্যাঁ, আমি স্যামসাং এর একটা ভালো মোবাইল কিনেছি, পরের বার আমার কিনতে হবে হচ্ছে অ্যাপেল। এটা হচ্ছে মানুষের খিদে, তাই নিয়ে বাড়িতে অশান্তি, ঠিক আছে। বউয়ের হচ্ছে এই শাড়ি কিনে দেওয়া হয়েছে, পরের বার আরো বেনারসি দিতে হবে, এই হচ্ছে খিদে। তো এই হচ্ছে দুটো ভিন্ন চিত্র, কিন্তু বিষয়টা একই। ঝামেলা হলেই তার রাগ এসে পড়ে, বাইরেতে ঝামেলা, সব ঝামেলা এসে বাড়িতে এর উপর এসে পড়ে। যাই হোক, আবার ফুঁসে ওঠে। আচ্ছা, বলি, হেই ফুলকি, আরে নিকুচি করলো তোর ঘুমের, বলি তোদের ঘুমের মধ্যে কি কারখানার গেট খোলা থাকবে নাকি? সে কবে থেকে ডাকছি, বলছি কি আছে দে, দুটো খেয়ে বেরিয়ে পড়ি। যে ঠেলতে হবে তো আবার ঘানি সারাদিন মান, মানে কি, খেয়ে দিয়ে বেরোবে বলে বউকে ডাকছে কিছু রান্না বান্না করে দে, কিন্তু সে রান্না বান্না তো কিছু নেই, সব তো প্রায় খেয়েই নিয়েছে যা এনেছিল, খিরি। ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি, খিরি মানে তার স্ত্রী, ঠিক আছে। ঠেলতে হবে তা মেয়ে মানুষ কি করবে শুনি, নিজে হাতে করে আনলে তো কাল 1.5 প কাল 1.5 প চাল কর্জ করে, মানে ধার করে এনেছিল। তার ভেতরে 1 প চালের ভাত তো নিজেই খেলে, অর্থাৎ 1 প চালের
টোটাল 1.5 চাল হয়েছিল, মানে বেশিরভাগটাই সতীশ খেয়ে নিয়েছে। হ্যাঁ, বলছে এখন সকালবেলায় তোমার পিন্ডি জোগাড় করতে থেকে বলো তো, খামোকা চেঁচাচ্ছ ভোরবেলা। বউ কিন্তু একটা রেগে রেগে গেছে। এবার ঘুমের মধ্যে বিরক্ত করলে সাধারণত মানুষের রাগটা একটু বেশি হবে। সতীশ, ও খামোকা চেঁচাচ্ছি দেখলি তুই? আচ্ছা, তোর মনে হচ্ছে আমি খামোকা চেঁচাচ্ছি? তোর খিরি আজকাল বড় ট্যাকট্যাকানি কথা হয়েছে। তোর সে মুখে সাজা কিন্তু আমি একদিন আচ্ছা করে দিয়ে দেবো। মানে কি? বলছে আমি বলছি বলে তুই আমার আবার করছিস? তোর মুখে তো ভালো হয়েছে, তোকে আবার একবার ঠ্যাঙাতে হবে খুব শিগগিরই। আচ্ছা, খিরি আবার রেগে গেছে। রেগে বলছে, কি বাকি রেগেছো? পরনে নেই কাপড়, পেটে নেই ভাত, বড়ই সুখেই রেখেছো আমারে। আবার লম্বা লম্বা চওড়া কথা, লজ্জা করে না? পুরুষ মানুষ তোমাকেই এই পেটতম দেখলাম। মানে কি? এটা সব ফ্যামিলির কথা। যখনই ছেলে হচ্ছে বউকে কোনো রকম ব্লেম করতে হবে, ছেলে বউকে অন্য কোনো বউয়ের উদাহরণ দেবে, আর বউ যখন তার স্বামীকে ব্লেম করবে তখন অন্য কোনো স্বামীর দৃষ্টান্ত তুলে ধরবে, যে দেখো তো ওর বউ কি করছে, দেখো তো ওর বর কি করছে, তুমি কি করছো, এরকম ভাবে উদাহরণ। কিন্তু আদতে সেটা হচ্ছে আমরা একটা অর্ধেক চিত্র তুলে ধরি। আমরা তাদের পুরো একটা ভালো খারাপ সব মিলিয়ে একটা সংসার। আমরা যখন কাউকে তুলে ধরা হয়, আমরা তার ভালোটা তুলে ধরে আমি বলছি, তাদেরও তো খারাপ দিক আছে, সেটা কিন্তু বলবে না। যাই হোক, তো বলছে দেখো দেখে আসো কে, কেলোর বাবা কেলোর মাকে কি হালে রেখেছে, কি আমার পুরুষ মানুষ রে। আচ্ছা, কেলোর বাবা, যাই হোক, কেলোর মাকে মনে হয় খুব ভালো রেখেছিল, দেখে মনে হয়েছিল। যাই হোক, সতীশ বলছে, দেখ মুখ সামনে কথা বল গিরি, এই বলে দিলাম, নইলে এইবার একটা লাথি কষিয়ে দিয়েছে। কথায় কথায় লাথি উঠে গেছে। আচ্ছা, খিরি এবার আর্তনাদ করে উঠেছে, মেরেছে, লেগেছে। ওরে বাবাটা গেলাম গো, মেরে ফেললো গো। তার সঙ্গে মেয়ে পাশে শুয়েছিল, ফুলকি একসঙ্গে কেঁদে উঠছে। সতীশ বলছে, তোর মুখের সাজা আমি আজ ভালো করে দিয়ে যাবো হারামজাদি। মা মেয়ের সমবেত চিৎকার শোনা যেতে থাকে। এইবার ওরা মারামারি শুরু করে দিয়েছে। এবার মা আর মেয়ে একসঙ্গে চিৎকার করছে, যা মর্গে যা। ছিটের হাফ ছিটের হাফ শার্ট চাপিয়ে কাঁধের ওপর গামছা ফেলে সতীশ সবেগে প্রস্থান। এবার এরা চিৎকার করছে, বলে, যা মর্গে যা বলে এবার কাজে বেরিয়ে গেল, যেহেতু কলের কারখানায় টাইমের মধ্যে কাজ যেতে হবে। আচ্ছা, এবার চতুর্থ দৃশ্য, এইখানে কিন্তু একটা কারখানার শ্রমিকদের জীবনযাপনের চিত্র ফুলে উঠলো সেই মন্বন্তরের সময় দাঁড়িয়ে। চতুর্থ দৃশ্য, এখানে একটা ভদ্রলোক ফ্যামিলির, হ্যাঁ, চিত্র ফুলে উঠেছে। অর্থাৎ সবাই ভদ্র হোক বা অসভ্য হোক বা নিম্নমানের হোক বা উচ্চমানের হোক, সবার কিন্তু একটাই টার্গেট ছিল, 9। আচ্ছা, নীল নীল আলোয় ফোকাসটা এবার আরেকটু উজ্জ্বল মনে হয়। শর্ট করে ফোকাসটা দৃষ্টান্তরের ওপরে গিয়ে পড়ে। অর্থাৎ এইবার যেই ফোকাসটা করে যেই আলোটা দেওয়া হয়েছে, সে আলোটা একটু বেশি ছিল। এতক্ষণ ধরে প্রথম যেটা দেওয়া হয়েছিল একটু কম, তারপর একটা আরেকটু কম, তারপর আরেকটু বেশি, তারপর একটা আরেকটু বেশি। অর্থাৎ ভোর থেকে আস্তে আস্তে সকাল হচ্ছে, সেটা আলোর মাধ্যমে দেখানো হচ্ছে। আলো একটু একটু করে বাড়ানো হচ্ছে, একটা একটা করে আলো বাড়ানো হচ্ছে। ঠিক আছে, চতুর্দৃশ্যে আলোটা আরেকটুখানি বাড়ানো হয়েছে, অর্থাৎ সকালবেলা। তখন কি দেখা হচ্ছে? মধ্যবিত্ত পরিবার, একটুখানি পরিচ্ছন্ন সুস্থ পরিবেশ, অন্তঃপুরের দৃশ্য, অর্থাৎ ঘরের ভেতরের পরিবেশটা দেখানো হয়েছে। অর্থাৎ মঞ্চে যেভাবে সাজানো হয়েছে, একটা ঘর সাজানো হয়েছে, ঘরের মধ্যে সব জিনিসপত্র রেখে দেখানো হচ্ছে এটা মধ্যবিত্ত পরিবার। আচ্ছা, কেরানির হরেকৃষ্ণ বাবু শ্রী মনোরমার সঙ্গে করেছেন, অর্থাৎ দুই স্বামী স্ত্রীর মধ্যে কথোপকথন হচ্ছে বসে। এখানে কোনো অভদ্রতা আমি, অসভ্যতা আমি, কোনো বালাই নেই, ভালোভাবেই উপরে একে অপরের সঙ্গে কথাবার্তা বলছে। হরে কৃষ্ণ। চা নেই, চিনি নেই, চাল নেই, খালি আছে চুলোটা, তাও আবার কয়লার অভাব, কি করি বলো তো। মানে আবার ওরা আলোচনা করছে যে আমার তো চা চা নেই, চিনিও নেই, চাল নেই, চুলো আছে, মানে উনুন, তা উনুনে আবার কয়লাও নেই, তাহলে এখন কি করব। মনোরমা বলছে, দেখো বাবু, আজ আবার একটু কষ্ট করো। ভোঁদার কাছে শুনলুম আজ নাকি 2 সের করে দেবে। মানে 2 সের বলতে 1 সের সমান 944 গ্রাম। 2 সের মানে ওই 2 কিলোর কিছুটা কাছাকাছি, 933.1 গ্রাম, হ্যাঁ, 44 মানে 933.1 গ্রাম। তো যাই হোক, এই 1 সের মানে 1 কিলোর কিছুটা কাছাকাছি, 2 সের মানে 2 কিলোর কিছুটা কাছাকাছি। যাই হোক, এবার 2 সের করে, অর্থাৎ 2 কিলো করে চাল দেবে, মানে বিশাল ব্যাপার, অনেকটা করে চাল দেবে। খবর পেয়েছে হরে কৃষ্ণ। আর এদের কাছে তো খবর থাকে, যেহেতু যেহেতু এরা একটুখানি মনে হচ্ছে একটু ভদ্রলোক, তাই এদের কাছে খবর খবর কিছুটা থাকে।
হরে কৃষ্ণ, আহা দেবে তো বুঝলুম, কিন্তু যায় কখন বলো তো? এইদিকে বেলা 10টার মধ্যে অফিস, আর তোমার সেই লাইনে বেলা 12টার রেধারে তো কিছু পাবার আশা নেই, আর তাও যে পাবো তারও কোনো স্থিরতা নেই। দোকানি হয়তো শেষকালে হাত উল্টে বলবে ফুরিয়ে গেছে, মহা মুশকিলেই পড়া গেল দেখছি। হরেকৃষ্ণ বলছে, "এ তো বুঝলাম, কিন্তু 10টার মধ্যে অফিসে ঢুকতে হবে। আমি খাই আর না খাই, কোথায় কি করবো সে জানি না, কিন্তু অফিসে আমার যেতেই হবে। কিন্তু আবার এদিকে লাইনে দাঁড়িয়ে যে 12টার মধ্যে চাল পাবো তারও কোনো নিশ্চয়তা নেই।" বলে মহা মুশকিলে দোকানি বলছে, শেষকালে হাত উল্টে বলে আচ্ছা, হাত উল্টে বলা মানে কি? হাত উল্টে এরম ভাবে বলে দেবে, শেষ এরম ভাবে বলে দেবে। আচ্ছা, সেটাকে একটু মজার ছলে বলা হয়েছে আর কি। মনোরমা বলছে, কেন অফিস থেকে যে চাল ডাল দেওয়ার কথা ছিল, আর অফিস থেকে না সেই সময় কিছু কিছু এরকম আসে না যে আহ, এর তরফ থেকে আমার আমার যারা মানে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির প্রত্যেক ঘরে আমরা কিছু চাল দেবো, এরকম কোম্পানিতে আগেকার দিনে এরকম বলা থাকতো। হরেকৃষ্ণ সে খবর ছিল যে হয়তো কিছু চাল দেবে। হরেকৃষ্ণ, থাক আর অফিসের কথা তুলো না বাপু, একবারে ঘেন্না ধরিয়ে দিলে। মনোরমা, কেন? এই শুনলাম তোমার মুখ থেকে সেদিন যে অফিসের থেকে বড় বাবুদের সব দেওয়া থাওয়ার ব্যবস্থা হবে, তা কি হলো? দেওয়ার কথা হয়েছিল সবার বাড়িতে। হরেকৃষ্ণ বিরক্ত হয়ে বলছে, সেসব কেলেঙ্কারির কথা আর বলো না গিন্নি। বাবুদের নামে সস্তা দরে চাল ডাল এনে কর্তারা আবার সেগুলো চড়া দামে বাজারে ছাড়ছেন, মানে চাল আনছেন এনে বাবুদের আর কাউকে দেওয়া হচ্ছে না, সেইগুলোই আবার কিছু কমিশন নিয়ে মাঝখান থেকে আবার পাস করে দিচ্ছে অন্য জায়গায়। মনে করো 100 টাকায় চাল বস্তা কিনে 110 টাকায় বিক্রি করে দিল, ঠিক আছে? সেটা আর এদের এদের পর্যন্ত পৌঁছাচ্ছে না, সেই দপ্তর দেখার লোক নেই কোনো, সবাই করাপ্টেড। ব্যবসা, খালি ব্যবসা। এদিকে লোকে জানছে যে আমরা খুব সস্তা দরে চাল ডাল পাচ্ছি, কিন্তু আসলে কিন্তু তারা সুবিধে ভোগ করছে ম্যানেজার তার মোসাহেবরা। বলছে আমরা যে সস্তা দামে চাল পাচ্ছি এটা লোকে জানছে, কিন্তু আমরা সস্তা দামে চাল পাচ্ছি না। কারা সুবিধা ভোগ করছে? ম্যানেজার, অর্থাৎ ওই সবার উপরে যে রয়েছে সে, আর তার মোসাহেবরা। তার মোসাহেব বলতে চাটুকার ব্যক্তি, অর্থাৎ তার যারা যারা পদলেহন করে, হয় না অনেকে আছে না যারা একটু উঁচু, ধরো কাউন্সিলর, তাদের সঙ্গে যারা থাকে সবসময় পায়ের কাছে কাছে থাকে, যা বলে তাই সেটাই করে। হ্যাঁ, এরকম কিছু মানুষজন, অর্থাৎ এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে, অনেকে কাজ করে, কিন্তু কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না। যারা মোসাহেব তারাই পাচ্ছে। যে রক্ষক সেই হলো গিয়ে তোমার ভক্ষক। কাকে কি বলবো বলো? বলো, হয়েছে যত সব চোর ছাচ্চরের আড্ডা। মানে কি, চোর ছাচ্চরের ভর্তি হয়ে গেছে, কাকে গিয়ে আর কাকে বলবো? যে রক্ষক সেই ভক্ষক। আমি তো ম্যানেজারকে গিয়ে বলবো যে আমাদের চাল পাচ্ছি না কেন, সেই তো আসলে ভক্ষক, বুঝলো? মনোরমা, দেখো যদি সেদিনকার মতো সিভিক গার্ডকে বলে কয়ে কিছু চিনি জোগাড় করতে পারো, অর্থাৎ আগের দিন গিয়ে হরে কৃষ্ণ সিভিক গার্ডকে বলে, এই তো একটু ভদ্র গোছের মানুষজন, এদের সঙ্গে এদের একটু দৃষ্টিভঙ্গি আলাদা হবে সাধারণ সমাজের। তো যদি সে গিয়ে একটু চিনি ম্যানেজ করে এনেছিল চালের সঙ্গে সঙ্গেও। হরে কৃষ্ণ চোখ বড় বড় করে, কিন্তু চালের কি হবে? দেখি দাও টাকাটা ঘুরে আসি, নিচে ভেবেই কি কিছু বার করতে পারবো? গমন উদ্যত, মানে কি গমনের জন্য উদ্যত হলো, যাওয়ার জন্য। চোখ বড় করে বলছে, তাহলে চাল কি হবে? চিনি নিয়ে কি করবো আমি? চাল যদি না পাই তাহলে কি হবে? দাও টাকাটা, দেখি চালই খুঁজে আসি, যে চাল যদি হয় তা হবে। মনোরা পেছন থেকে, ও কি ঠাকুর নমস্কার করে বেরোলে না? অর্থাৎ বলার সভ্য ভদ্র মানুষ এরা, একটুখানি এসব একটা মানে শান্ত আশ্রয় আর কি। হরে কৃষ্ণ একটু থেমে ঘুরে দাঁড়িয়ে, সুবিধা হবে বলে মনে করছো? আচ্ছা। দেবতার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে হরে কৃষ্ণবাবু প্রস্থান করলো। অর্থাৎ ওই আমি নৌসর করবো, এতে কি কোনো সুবিধা হবে? ভগবান কি কিছু করবে, কিছু দেবে? হ্যাঁ, এরকম একটা ভাব দেখিয়ে মোটামুটি নমস্কার করে সেখান থেকে প্রস্থান করলো। লাস্টে একটা কথা লেখা আছে, ড্রপ। এতক্ষণ ধরে কি হলো? এতক্ষণ ধরে দৃশ্যটা জাস্ট ফোকাসিং হচ্ছিল, এখান থেকে ফোকাস, যখন এখানে ফোকাস রয়েছে এদিকে দেখা যাচ্ছে অন্ধকারের মধ্যে সব লোকজন কি একটা করছে। যখন ফোকাস সরিয়ে ওদিকে নিয়ে যাওয়া হচ্ছে, তখন দেখানো হচ্ছে ওদিকে কিছু একটা হচ্ছে। ততক্ষণ এই দৃশ্যটা পাল্টে গেছে, এখানে আবার লোকজন এসে এরা চেঞ্জ করে দিয়েছে, আবার ফোকাস দিয়ে 3 নম্বর দৃশ্যটা হয়ে গেল। এবার টোটালটা পর্দা পড়ে গেল, ড্রপ, পর্দা পড়ে গেল। অর্থাৎ আবার পর্দা উঠে শুরু হলো লাস্ট দৃশ্য, নাটকের পঞ্চম দৃশ্য। দিবালোকে সবকিছু সমুজ্জ্বল, অর্থাৎ এইবার আলোয় একদম পুরো ভর্তি করে ফেলেছে স্টেজ, বাইরের দৃশ্য। ঠিক আছে, এতক্ষণ ধরে ঘরের আলো একদম ভোর থেকে আস্তে আস্তে হতে হতে একদম পুরো দিনমান দিনমান হয়ে গেছে, বুঝেছো? সবকিছু সমুজ্জ্বল। সারাবন্দি একটা কিউ স্টেজের উপর দাঁড়িয়ে, স্টেজের উপর দিয়ে একে বেঁকে দোকানের সামনে গিয়ে মিশেছে।
হট্টগোল চলছে লাইনে, নানা সমস্যা, নানান জায়গার গবেষণা, মুখর পরিবেশ। মনে করো লাইনে দাঁড়িয়ে পড়েছে, এটা তোমরা এখন বুঝতে পারবে না। এই এই জিনিসটার মর্ম তোমরা এখন বুঝতে পারবে না, এখন সেটা কোনো উদাহরণ দিয়ে আমি বোঝাতেও পারবো না। সেই সময় খিদে তাগিদে চাল পাবো কিনা তার কোনো নিশ্চয়তা নেই। তার মধ্যে একটা দোকানি দোকান খুলবে, আর আগের থেকে লাইনে লম্বা লাইন পড়ে গেছে, সবাই তাড়াহুড়ো, এদিক ওদিক ঠেলাঠেলি, এই আমি আগে আমি আগে, এরকম বিভিন্ন একটা ভাব। একটা লাইনে কিছু একটা কথা হলেই সেই নিয়ে উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হবে, ঝামেলা বেঁধে যাবে, এরকম একটা সিচুয়েশন, আমি পাবো ঠেলাঠেলি অবস্থা আর কি। তার মধ্যে গিয়ে হরে কৃষ্ণ, হ্যাঁ হরে কৃষ্ণ কি করছে, উড়িষ্যা থেকে নাকি লক্ষ লক্ষ মন চাল এসে পড়েছে। এই চাল উঠলো কোথায়? সামনের একজন লোক তার সামনের একজন ওড়িয়াকে দেখে দেখিয়ে দিয়ে দেখিয়ে দিয়ে বলল, তার মানে কি, বলে বলে এটা লাস্টের জটা ওটা দাড়ির দিকে জবা ফুলে দিয়ে ফেলেছে। বলছে এত চাল যে উড়িষ্যা থেকে এলো, তো তার কাছে খবর এসছে, এই সময় বিভিন্ন রকম খবর, উড়ো খবরও হয় কিছু কিছু। এর কাছে খবর আছে উড়িষ্যা থেকে নাকি অনেক চাল এসছে, ঠিক আছে? তো চাল এসে সেই চালটা গেল কোথায়? বলছে ওই একটা উড়িয়া লোক দাঁড়িয়ে রয়েছে, ওই ওকেই ধর, ওই জানে। এবার সেও তো দাঁড়িয়ে রয়েছে লাইনে, সেই জন্মে কোথার থেকে? প্রথম পুরুষ বলছে আবার তাকে, হরে কৃষ্ণ আবার তাকে আবার, হরে কৃষ্ণর কথাটা আবার একজন শুনেছে, সে হচ্ছে নাম প্রথম পুরুষ লাইনের একজন একজন ব্যক্তি। সে বলছে এই যে মহাশয়, একে জিজ্ঞাসা করুন, কিরে বল বল না, তোদের দেশেরই তো চাল। হ্যাঁ, ওড়িয়া ও বলতে, ও তো হঠাৎ করে বলছে আমার ব্যাপারটা জানবো। এ বলছে কর কৌচি, মানে তুমি কি বলছো? হ্যাঁ, ও তো এসে দাঁড়িয়ে রয়েছে, অবাক হয়ে গেছে। আচ্ছা, প্রথম পুরুষ, কথাও বুঝিস না এখনো? আরে তোর দেশের থেকে যে চাল আসবার কথা ছিল তার কি হলো? বড়বাবু তাই জিজ্ঞাসা করছেন, অর্থাৎ হরে কৃষ্ণ কিন্তু বড়বাবু, যে যেই অফিসে থাক না কেন সেখানে সাম্মানিক পোস্ট তিনি হোল্ড করছেন। বড়বাবু তাই, বুড়োবাবু তো অফিসে কাজ করে, বুড়োবাবু মানে কি হতে পারে এখানে? তো বয়স, একটা বয়স্ক বয়স্ক লোক হতে পারে, তাহলে যাই হোক, বুড়োবাবু অর্থাৎ বয়স্ক লোক, বয়স্ক লোককে বুড়োবাবু বলছে। তাই জিজ্ঞাসা করছে চাল এসেছে না স্রেফ তাল মারলি, অর্থাৎ তার সে যেন চালটা পাঠিয়েছে তার উপরে এমন ভাব করে দেখা হচ্ছে। বলছে চাল কি এসেছে নাকি স্রেফ তাল মেরেছিস? এসব কথাবার্তা যে ছড়িয়েছে এটা কি আদৌ সত্যি? আচ্ছা, হরে কৃষ্ণ বলছে না, তাও তার খবর কোত্থেকে রাখবে বলুন? হরে কৃষ্ণ আবার নিজেই বলেছিল, আবার সে নিজেই আবার পরে মনে হয়েছে না হয়তো ভুল বলছি, তো তার খবর ও কোথা থেকে জানবে? হ্যাঁ, ওটা বলছে সেমও বলি পারিব না, বলছে সেটা আমি তো বলতে পারবো না চাল করতে কি এসছে। প্রথম পুরো বলছে বলি পারিবা না তো থাক, থাক দাঁড়িয়ে রোদ্দুরের মধ্যে। হ্যাঁ, বেশ তো থাকতিস বাবা দেশ ঘরে, থাকতিস বাবা দেশ ঘরে, কেন খামোকা মরতে এলি? বলতে তোদের ওখান থেকে চাল এসছে মানে তোদের এখানে খুব ভালো অবস্থা, দুর্ভিক্ষ দেখা দিয়েছে বাংলায়, ঠিক আছে? আচ্ছা, বলছে ওখানে তো চাল টাল ভালোই পাচ্ছিস, কেন দরকার ছিল এদিকে আসার? অর্থাৎ হচ্ছে বাংলায় এসছে কাজের জন্য, ভাবো কত পরিমাণ ট্যালেন্টেড মানুষ, নিজের নিজের রাজ্য ছেড়ে আবার বাংলায় এসছে চালের কাজের জন্য। এরাই কিন্তু এই কলকারখানায় কাজগুলো করে, শ্রমিকের কাজ, বুঝছো? আচ্ছা, ওড়িয়া হেসে বলল চাউর তো পোয়া যাইছে না বাবু। চাউর বলতে এখানে চাল সম্ভবত, চাল তো যাচ্ছে না পাওয়া। আচ্ছা, হরে কৃষ্ণ সেই কথা তো বলছি, এত চাল গেল কোথায়? বলছে, চাল তো পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এত চাল যাচ্ছে কোথায়? সহসা, আচ্ছা এগুলো না এখানে বলে রাখি, দেখবা যখন করোনা হয়েছিল, সেই করোনার সময় একটা কৃত্রিম মহামারী তৈরি করার চেষ্টা করা হয়েছিল। কিভাবে? দোকানে তোমরা ডিম কিনেছিলে কত করে? 8 টাকা 10 টাকা, ঠিক আছে, আরো বেশি, যে যেমন পেরেছে নিয়ে বেরিয়েছে। চাল ডাল বিশাল দামি দামি কিনতে হচ্ছে, সব ডবল ডবল দাম। তো কথা হচ্ছে মার্কেটে যখন এরকম দুর্ভিক্ষ দেখা দেয়, তখন মনে করো কিছু মানে সুবিধাবাদী লোকজন থাকে, তারা হচ্ছে মানে সব চাল একসঙ্গে কিনে নিল, সব ডাল একসঙ্গে কিনে স্টক করে নিল, এবার যে দামে বিক্রি করতো তার থেকে বেশি দামে সে কেউ ছাড়বে, বুঝা গেল, লাভটা বেশি করবে। কৃত্রিম মহামারী, ঠিক আছে? যাই হোক, এইবার এখানেও কিন্তু সেরকম কৃত্রিম মহামারী তৈরি করা হয়েছিল, মানে মহামারী তো ছিল, তার সঙ্গে কিন্তু আরো বেশি এরা সেটাকে প্রবল করেছিল। আচ্ছা, সহসা, আচ্ছা এবার এত এত কথা হতে হতে এর মধ্যে আরেকটা জিনিস ঘুরেছে, এতক্ষণ ধরে যে জিনিসের সবাই প্রত্যাশা করে এসছে, প্রতীক্ষা করে এসছে, যার জন্য এতক্ষণ ধরে সব দৃশ্য, সেই দৃশ্যের মেন যে জায়গা, সহসা দোকানের দরজা খোলে, মোটা নাদুস নুদুস তেল কুচকুচে দোকানি
ফতুয়ার নিচেও ওর ভুঁড়িটা সপ্রকাশ, মানে বোঝাই যাচ্ছে যে সব মালপত্র এখানে এখানে সব রয়েছে, বুঝছো? ওর চেহারা স্বাস্থ্য দেখে বোঝা যাচ্ছে লোক সব শুকিয়ে যাচ্ছে, আর ওর বেশ তেল তেলে একটা ভুঁড়ি মানুষ বের করেছে। দোকানের সামনে গঙ্গা জল ছিটোচ্ছে, অর্থাৎ দোকান খোলা হচ্ছে। ক্যাশ বাক্সের ওপর জ্বলছে ধুনুচি, অর্থাৎ এটা কিন্তু এই ব্যবসায়ীদের যারা বিশাল পরিমাণে একটু মহাজন গোছের মানুষজন, তারা কিন্তু এই টাইপের ভাবে থাকতো। দোকানি বলতে যে দোকান, না না, দোকানের সামনে যে রয়েছে, দোকান যে তাকে দোকানি বলা হচ্ছে। না, তোমার কথা যুক্তি আছে, মেয়েও হতে পারতো, কিন্তু মেয়ের চেহারার সঙ্গে মিলছে না। দোকানে কাজ করে দোকানে আসে বলে তার দোকান বলে সে দোকানি। আচ্ছা, ক্যাশ বক্সের উপর ধনুষি জ্বলছে। সিদ্ধিদাতা গণেশকে একটা প্রণাম জানিয়ে দাড়িপাল্লায় আঙুল ঠেকিয়ে মাথায় ছোঁয়ান, তারপর দোকানি তার গদিতে চেপে বসেন। আচ্ছা, এরপরে কি হলো? গদিতে গিয়ে বসলো। দরজার পাল্লায় লটকানো বিজ্ঞাপন, খুচরা নাই। মানে কি? বাইরে লেখা রয়েছে একটা কাগজে, খুচরো নেই, মানে যে পরিমাণ যে অ্যামাউন্ট তোমাদের হবে সেই অ্যামাউন্ট দিয়েই তোমাদের চালটা নিতে হবে, না থাকলে চাল নিতে হবে না, এরকম একটা ব্যাপার। খুচরো নেই বলে একটা ব্যানার ঝোলানো রয়েছে। সঙ্গে সঙ্গে লাইনে সারা পড়ে যায়। আচ্ছা, এবার যখনই খুললো দোকান, সঙ্গে সঙ্গে লাইন এবার শোরগোল, এই খুলেছে এবার এবার দেবে চাল, এরকম ব্যাপার। সিভিক গার্ড ঘুরে যায় একবার লাইনের সামনে দিয়ে, এইবার লাইনটাকে দেখাশোনা করতে হবে, তো লাইনে তো মারামারি বেঁধে যাবে। সেটাকে ওই সিভিক গার্ড এ দেখো, বাঁশের চেয়ে কঞ্চি দর বলে, বাঁশের চেয়ে কঞ্চি শক্ত, অর্থাৎ সিভিক গার্ডরা এরা এমন ভাব দেখাবে যেন এরাই সেই মানে হয়তো ডিরেক্টলি মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকে ডাকে, এরকম ব্যাপার। হ্যাঁ, যাই হোক, এবার সিভিক গার্ড একটু মতো পরি ফলাচ্ছে, এই সব টিকিট ঠিক আছে তো, নইলে কিন্তু চাল মিলবে না বলে দিচ্ছি। হরে কৃষ্ণ। কষের করে দেবে মশাই। সিভিক গার্ড যখন দেবে তখন দেখতে পাবেন, খুচরো পয়সা সঙ্গে রেখেছেন তো? একটু মাতব্বরি ফলাচ্ছে আর কি। প্রথম পুরুষ, আমার কাছে কিন্তু টাকা, এইবার বলছে পয়সা তো লেখা আছে ওখানে, যা চাল সেই পয়সা দিতে হবে, তা আমাকে টাকাটা ভাঙিয়ে দেবে না? তখন স্পিকার বলছে, ভাঙিয়ে নিয়ে আসুন মশাই, ও টাকা ফাঁকা চেঞ্জ দেওয়া চলবে না। প্রথম পুরুষ বলছে, চলবে না? আপনার কোন আইনে লেখা আছে মশাই সকালের কাছেই যে খুচরো থাকবে, এমন কি কোনো কথা ছিল? বলছে, সবার কাছে খুচরো থাকে, যেখানে নোট থাকতেই পারে, তখন তারা কি করবে? সিভিক গার্ড, না থাকলে তো চাল নেবে না, ওসব আইনের কথা বলবেন আদালতে গিয়ে, এখানে নয়। হঠাৎ সিভিক গার্ড বোঁ করে ছুটে গিয়ে, এবার এদিকে কিন্তু এইগুলো আসতে আমি আগে বলতে দাও, তারপর তোমরা বলো। আগে এগুলো কিন্তু সিভিক গার্ড লাইনে মানে পায়ে ছেড়ে দিতে দিতে রানিয়ে কথা বলছে। রানিয়ে কথা বলতে বলতে হঠাৎ করে বোঁ করে এক জায়গায় ছুটে গেল লাইনের এক কোনায়, ছুটে গিয়ে একটা লোককে টাইম থেকে হিঁচড়ে লাইন থেকে বের করে দিল। লাইনে ছিল, সেখানে টেনে হিঁচড়ে বের করে দিল সিভিক গার্ড। ইয়ে, বাইরে থেকে এসে ভেতরে ঢুকে পড়ছে নবাব পুত্তুর। বলছে মানে ওর ধারণা হয়তো বাইরে থেকে এসে লাইনে ঢুকে পড়েছে, হয়তো একটু ডেকেছে, নড়ে চড়েছিল, হয়তো হয়ে গেছে, দিয়ে লাইন থেকে এসে ঢুকে পড়েছে বাইরে থেকে এসেই। আচ্ছা, দ্বিতীয় পুরুষ, আমি তো আগে থেকে এখানে দাঁড়িয়ে আছি মশাই, জিজ্ঞাসা করুন না এই পাশের লোককে। কি মশাই, ছিলাম না এখানে দাঁড়িয়ে, বলুন তো? বলছে, আমি তো অনেকক্ষণ আগে থেকে দাঁড়িয়ে ছিলাম এখানে, আপনি যে পাশে জিজ্ঞাসা করে দেখুন। হ্যাঁ। এবার তৃতীয় পুরুষ বলছে, অর্থাৎ পাশের সেই যাকে যাকে জিজ্ঞাসা করতে বলছে সে হচ্ছে তৃতীয় পুরুষ। সে বলছে, হ্যাঁ হ্যাঁ, ও তো এইখানে দাঁড়িয়ে ছিল, ছেড়ে দিন ওকে। এবার দ্বিতীয় পুরুষ বলছে, সেই ভোর 5টা থেকে আমি আমি বলে ঠিক এই জায়গাতেই দাঁড়িয়ে আছি, আর বলে কিনা ছিলাম না। আচ্ছা তো জুলুম, কি করি এখন? মানে ওকে বের করে দাঁড়িয়ে ঢুকতে দিচ্ছে না। সিভিক গার্ড, কি করি এখন? কেন লাইন ছেড়ে বাইরে যেতে কে বলেছিল কে? কেন ছেড়েছিলেন লাইন? তারপর অনেক রকম কথাবার্তা শুরু করেছে, বেশি বেশি ভাব দেখাচ্ছে আর কি। লাইন ছাড়তে বলেছে কে? আচ্ছা, দ্বিতীয় পুরুষ, কি মুশকিল, তারও কৈফিয়ত দিতে হবে নাকি? বলছে, আমি লাইনে থাকবো কি না থাকবো, কি করবো কি না করবো, সেটা কৈফিয়ত দিতে হবে? আশপাশের লোকের যখন সমস্যা নেই, তখন আপনার সমস্যাটা কোন জায়গায়? সিভিক গার্ড, তা হবে না, কোথাকার লোক কোত্থেকে এসে ভিড়ে ভিড়ে বললো জানতে হবে না? কেন আগে থেকে সেরে আসতে কি হয়েছিল? হ্যাঁ, এই খবরদার বলছে মানে কি, তাকে কিন্তু আর বলছে না, এখানে এই প্রসঙ্গ চেঞ্জ, অন্য প্রসঙ্গে ঢুকছে। ওর লাইনের খালি এমাথা মাথা মাতব্বরি করে বেড়াচ্ছে। অন্যদিকে বোঝাই খবরদার, সিভিক গার্ড আবার অন্যদিকে ছুটে বেরিয়ে গেল, গিয়ে ঝট করে দুস্থ চেহারার একটা লোকের গালের ওপর চপেটাঘাত করে দিয়ে বসেছে। মানে একটা একটা এ দেখো, এরা যেহেতু
এরা কি, এরা দেখে কারা একটু দুর্বল প্রকৃতি, দুর্বলের উপর সবলের অত্যাচার। এবার ও দেখছে যে এই দুর্বল মানুষ, ঠিক আছে, এ কিছু করার ক্ষমতা নেই, কিছু বলবে না, মিনমিনাবে হয়তো খুব বেশি হলে, গিয়ে পরকে চরকে কষি দিয়েছে গলে। সিপি গার্ড চালাকি পেয়েছে, লুটের লুটের মাল না, বারবার ঢুকছো বেরোচ্ছ, বেরোচ্ছ ঢুকছো, মামার বাড়ির আবদার আর কি, কোথায় চাল জমা করেছো দেখাবে চল, দেখাবে চল, তোমায় আমি পুলিশে দেবো দাঁড়াও। মানে সিভিক গার্ড ধারণা করেছে আগে থাকতে চাল নিয়ে রেখে দেখে এসে আবার লাইনে গিয়ে দাঁড়িয়েছে চাল নেওয়ার জন্য, দুবার নিচ্ছে। হুম। আচ্ছা, চৌদ্দ পুরুষ অর্থাৎ যে দুস্থ মানুষ, সে কাচুমাচু মুখে, মানে সে তো অবাক হয়ে বলছে এ কি বলছেন আপনি, লাইন ছেড়ে গেছি আমি, কি আশ্চর্য। সিপিআর বলছে চুপ চুপ, আবার নাগা নাগা কথা, কিছু দেখতে পাইনি মনে করছো নাকি না? বলছে তুমি মিথ্যা কথা বলছো, এরকম আমরা বলতে চাইছে। তৃতীয় পুরুষ, তৃতীয় পুরুষ মাঝে ওর চতুর্থ পুরুষের পাশে দাঁড়িয়ে ছিল, সে বলছে কেন বেচারিকে খামোখা মারধর করছেন মশাই, লাইন ছেড়ে তো কোথাও যায়নি, এই আমার সামনে তো ঘন্টা ধরে খানিক ধরে লোকটাকে ঠিক এই জায়গাতে দাঁড়িয়ে দেখতে পাচ্ছি, ছি ছি এসব কি অত্যাচার। মানে আদতে ও কিছু যায়নি, সিভিক গার্ড একটুখানি মাতব্বরি দেখাতে হবে, সেটা বোঝানোর চেষ্টা করছে সিভিক গার্ড। নিজের চোখে আপনি মশাই আমায় অবিশ্বাস করতে বলেন? বলছে আমি নিজের চোখে দেখলাম ও ঢুকলো বাইরে থেকে এসে, তাহলে আমার তুই চোখে ভুল দেখেছি? তো বলছে হ্যাঁ তাই বলি, নজরটা কি আপনার এক চোখো, মানে কি আপনি কি এক চোখে দেখেছেন? আচ্ছা, চোখ তো আমাদেরও আছে নাকি, যে ঢুকছে আপনি তাকে ধরতে না পেরে একজন নির্দোষ লোককে ক্ষমতা মারধর করলেন? তো যারা সত্যিকারেরই ঢুকছে তাদেরকে আপনি কিছু করতে পারছেন না, যে সত্যি যোগ্য তাকে আপনি মারধর করছেন এইভাবে। মুসলমান, আচ্ছা এবার সঙ্গে আর একটা মুসলমান ছিল, সে বলছে মানে এবার কি হয় যখন দেখবা এইখানে দাঁড়িয়ে, তোমরা একটা জিনিস বুঝতে পারছো, সব ধর্মের মানুষ, সব ধর্মের সব রকমের মানুষ এখানে জড়ো হয়েছে, এখানে নাই কোনো গরিব, নাই কোনো বড়লোক, নাই কোনো মধ্যবিত্ত, সবাই আছে লাইনের তালে, অর্থাৎ সবাই লাইনদার এখানে, ঠিক আছে। তো একে যখন বিপদে পড়েছে অপর কিন্তু তার পাশে এসে দাঁড়াচ্ছে, এটা কিন্তু তোমরা লক্ষ্য করছো, দেখেছো? সাধারণ মধ্যবিত্ত মানুষের এই একটা কিন্তু ধর্ম, যে একটা মানুষ যখন বিপদে পড়েছে আর একটা মানুষ তার পাশে গিয়ে দাঁড়ায়, আর সিভিক গার্ডের অত্যাচার সহ্য না করে সবাই কিন্তু তার প্রতিবাদ করছে। মুসলমানও বলছে, হিন্দুরা হচ্ছিল এতক্ষণ, তার মধ্যে চলে এসেছে মুসলমান, অর্থাৎ এখানে কিন্তু ধর্মীয় সম্প্রীতির বার্তাও দেওয়া হয়েছে। ওর কি দোষ আছে মশাই যে আপনি মেরে বসলেন? তৃতীয় পুরুষ, হ্যাঁ, বলছে ওহ, সিভিক গার্ড হয়েছেন তো একেবারে মাথা কিনে নিয়েছেন। এরা সিভিক গার্ড বলছে ইয়াও, মুখ সামলে কথা বলো বলছি। আচ্ছা, তৃতীয় পুরুষ, কি আপনি মুখ সামলাতে এসেছেন মশাই, চাল নিলে একজন আর আপনি অন্য একজনকে ধরে পিটিয়ে দিলেন, কেন এ কোন দেশি শাসন মশাই, মানে তোমরা তো অত্যাচার করছো, সেটা তৃতীয় পুরুষ তাকে মনে করিয়ে দিল। চতুর্থ পুরুষ, যে ওই যে কাজমজু করে সেই দুস্থ পরিবার একদম পুরো আহ, আহ, খুব খারাপ অবস্থা যে মানুষের, সে বলছে আমি বাবা কিছু জানি নে, কিছুই জানি নে, সেই সকাল থেকে বলে দাঁড়িয়ে আছি দুটো চালের জন্য, মানে কি, তার সেও তো ঝামেলা পছন্দ করে না, বলছে আমার তো কিছু জানার দরকার না, আমি দাঁড়িয়ে আছি চাল নেবো, শুধু এইটুকুনি আমি জানি, আমি বাইরে টাড়িয়ে থেকে এসে ঢুকি ঢুকি নি, বোঝানোর চেষ্টা করছে। তৃতীয় পুরুষ, লোকে পয়সা দিয়ে চাল নেবে, তার আবার ফুটুনি দেখো না, কেন আপনি মিথ্যে মিথ্যে ওকে বার করে দিলে বলুন তো, সেই 5-6 ক্রোশ দূর থেকে 5-6 ক্রোশ দূর থেকে এসেছে বেচারি দুটো চালের জন্য, উনি দিলেন তাকে বের করে, মানে বলছে কি আসলে চালের জন্য এই অনেক মানে অনেক দূরে দূরে একটা করে এরকম রেশন বসতো, ঠিক আছে, তাই অনেক দূর থেকে অতিক্রম করে রাস্তা অতিক্রম করে একটা বুড়ো একটা থুরথুরে মানুষ এসে দাঁড়িয়েছে, হ্যাঁ, এর উপরে গিয়ে তার এই সিভিক সিভিক গার্ডের নজর পড়েছে, তাকে লাইন থেকে বের করে দিয়েছে, ভাবো তো। সিভিক গার্ড, দোষী কি নির্দোষী সে কৈফিয়ত তো আমি আপনার কাছে দেব না, আপনার যদি দরদ থাকে তো দেবেন না আপনার চালটা ওকে, বলছি দরদ থাকে তো আপনার চালটা ওকে দিয়ে দিন না, কে কে কি বই করতে বলেছে। চৌদ্দ পুরুষ সিভিক গার্ডকে বলছে, এবার ও ও দেখছে যে দেখো এই টাইপের মানুষগুলো না কোনো ঝামেলায় যায় না, তারা কাকুতি মিনতি করে, তাই সেখানেও এখানেও দেখা যাচ্ছে সিভিক গার্ডকে কাকুতি মিনতি করছে, বলছে দাও না বাবা আমায় লাইনে ঢুকতে, সত্যি বলছি আমি একবারও চাল নেইনি, বিশ্বাস করো বাবা, 3টে প্রাণী 2 দিন অনাহারে আছি বাবা, দয়া করো, কতটা করুণ অবস্থা, তার উপরেও দেখো সিভিক গার্ডের মনে কোনো মায়া দয়া নেই। এটা কিন্তু একটা সেই সময়ের একটা চিত্র কিন্তু এটা। সিভিক গার্ড বলছে চো, গা একেবারে আমার জল করে দিয়ে দিলে রে, যা যা ন্যাকামি করতে হবে না,
যা নিয়েছিস তাই খাগে, যা ভাগ। কখনো পর্যন্ত ও তার উপরে মানে কি বলছে, তুমি আমাকে এরকম মিষ্টি এরকম কথা বলে করোনা দেখিয়ে আমার কি তুমি এ কিনতে যাচ্ছ, আমার বিশ্বাস কিনতে যাচ্ছ? আমি বিশ্বাস করি না তোমাকে, তুমি একবার নিয়েছো আমি ভেবেছি মানে নিয়েছো, যাও যা নিয়েছো তা ভাগে যাও। তো এবার দেখো, মানুষের যখন পিঠ থেকে যায় তখন সেই মানুষটি প্রতিবাদী হয়ে ওঠে। এখানে সেই চিত্রটাও কিন্তু তিনি ফুটে তো, যদি এই চিত্রটা না ফুটিয়ে তুলতেন, নাটকের কিন্তু একটা কোনো জায়গায় একটা খটকা লাগতো, কেন এরকম হলো, এটা তো এরকম হওয়া উচিত ছিল না। এটা কিন্তু তিনি লেখার সময় বুঝেছিলেন, তাই কিন্তু তিনি আবার তার প্রতিবাদী রূপটাও দেখিয়েছেন। ঠিক আছে। চতুর্ভুজ আহত হয়ে পড়লে ক্ষোভে, আহত হয়ে ক্ষোভে, আমি চাল নেইনি, এবার রাগে ফেটে পড়েছে, আমি চাল নেইনি। হ্যাঁ, আচ্ছা সিভিক গার্ড, এই ও আবার তাকে বকা দিয়ে চুপ করাচ্ছে। চতুর্থ পুরুষ, ওর ধরটা ওর কাঁপছে, এবার কি একসঙ্গে রাগ, একসঙ্গে খিদে, একসঙ্গে অসহায়তা, এই সব মিলিয়ে তার ধরটা কাঁপছে, মানে কি রেগে গিয়েছে, রেগে গিয়ে কাঁপছে। আমি নেইনি চাল, দেখুন মশাই আপনারা সব, আমি চাল নেইনি তবু আমায় চোর বলছে, আমি চোর নই। হরে কৃষ্ণ। এবার এ যেহেতু ঝামেলা পছন্দ করে না, দেখছে ঝামেলা হয়ে যাচ্ছে, তখন হরে কৃষ্ণ কিন্তু একটুখানি অন্য টাইপের হয়ে গেছিল, তখন কি বলছে, আরে বাবা লাইনে ঢুকতে দিচ্ছে না তো, যা না গিয়ে আর পেছনে তার আগে যা। হ্যাঁ, চাল পাওয়া নিয়ে তো কথা, বলছে দেইনি যখন যা আগে পেছনে তার আগে যা। তৃতীয় পুরুষ বলছে, ও খুব যে দরদ দেখি, যান না আপনি গিয়ে 500 লোকের পেছনে দাঁড়ান গে। মানে বলছে, যেহেতু এখানে কিন্তু একটা শ্রেণী ভাগ বোঝানো হয়েছে, যে সে বড় লোক বলে তার মায়ার করুণাটা বুঝতে পারছে না, কিন্তু এই তৃতীয় পুরুষ চতুর্থ পুরুষ এরা খুব নিম্নবিত্ত মানুষজন। তাই বলছে, ও আজকে এতক্ষণ তো দাঁড়িয়ে আছে আমরা দেখছি, কেন ও 400 500 পিছনে দাঁড়াতে যাবে? আপনি তাহলে কি দরদ দেখাচ্ছেন ওর উপরে? ও তো এখানেই ছিল, এখানেই থাকবে, এরকম একটা ব্যাপার আর কি। সিভিক গার্ড, এই গোলবান করবেন না বলে দিচ্ছি, চাল নিতে হয় তো চুপচাপ লাইনে থাকুন, পরের জন্যে দরবার করতে হবে না আপনাকে। আবার ওই হরে কৃষ্ণকে আবার একটু বলছে যে পরের জন্য দরবার মানে সভা বসাতে হবে না, যে ঠিক ভুল বিচার করবা, কে কি বলেছে, চাল নিতে এসছো চাল নাও। চৌদ্দপুর বলছে, কেন উনি তো ঠিকই বলছে। সিভিক গার্ড, থাক তোকে আর দালালি করতে হবে না, যা ভাগ ভাগ। সিভিক গার্ড, চৌদ্দ পুরুষ বলছে, হ্যাঁ উনি তো ঠিকই বলছেন। সিভিক গার্ডের সঙ্গে একটুখানি বাকবিতণ্ডা হয়। চৌদ্দ পুরুষ অপমানিত হয়ে, আমি কুকুর নই, মানে চৌদ্দ পুরুষ কিন্তু এক এক করে দেখো তার কিন্তু উত্তেজনার মাধ্যমে বোঝানো যাচ্ছে যে তিনি আস্তে আস্তে কিন্তু প্রতিবাদী হয়ে পড়ছেন, তার তার এই সংলাপগুলো দেখো চেঞ্জ হচ্ছে আস্তে আস্তে। সিভিক গার্ড বলছে, মানুষ নাকি? চৌদ্দ পুরুষ বলছে, চাল দেবে না দিও না, কিন্তু তাই বলে যা তা বলো না বলছি। সিভিক গার্ড, কেন তুমি ওকে মেজাজ দেখাচ্ছ নাকি আমার? চৌদ্দ পুরুষ বলছে, আলবাত, জানোয়ার কাহাকা। এবার কিন্তু প্রতিবাদী রূপ ধরা পড়েছে। দেখো যতক্ষণ মানুষ সহ্য করার সহ্য করে, তারপরে যখন মানে পিঠ থেকে যায় তখন কিন্তু সে প্রতিবাদী হয়ে ওঠে। সিভিক গার্ড লোকটিকে ঘুষি মারতে উদ্যত হয়, এবার যখন দেখছে এরকম অবস্থা, তখন দমে যাওয়া উচিত ছিল, তখন তার উপরে আবার ঘুষি মারতে আবার মারতে উদ্যত হচ্ছে। সঙ্গে সঙ্গে লোকটিও ওকে জাপটে ধরে। এবার দেখো এখানে তার একটা সংগ্রামের এই চিত্র কেন, ও যদি ভাবতো যে আমি কাকুতি মিনতি করে যদি লাইনে দাঁড়াতে পারি, আমি মারধর খেতে রাজি আছি, কিন্তু এ আমাকে মারধর দিয়ে হোক বা এমনি ভালো মুখে হোক আমার এখান থেকে বের করে দাঁড় করাবেই, তাহলে আমাকে আমার জায়গা ছিনিয়ে নিতে হবে। ঠিক আছে। তখন কিন্তু সে প্রতিবাদী হয়ে ঘুষি মারতে যখন উদ্যত হয়েছে, এও জাপটে ধরেছে, হচ্ছে আর এবার আমিও মারবো। এবার এই নিয়ে লাইন ধরে, লাইন ভেঙে যায়, তুমুল হট্টগোলের সৃষ্টি হয়, মার শালা জুতিয়ে মুখ চেড়ে ফেল পুলিশ পুলিশ বিবৃতি নানা রকম শব্দ শোনা যাচ্ছে। এগিয়ে আসে জনৈক যুবক হন্তদন্ত হয়ে। এবার এটাকে তো ঠেকাতে হবে, এরকম একটা গন্ডগোল হয়ে গেছে, চাল নিতে এসছি, এর মধ্যে এক বুদ্ধিমান যুবক এসছে, এক বুদ্ধিমান যুবক এসে বলছে, যুবক আগুন আগুন, হঠাৎ করে বলছে আগুন লেগে গেছে কোথায়। এবার হঠাৎ প্রথম পুরুষ বলছে, কোথায় আগুন? সিভিক গার্ড বলছে, আগুন আগুন কিসের? হরেকৃষ্ণ বলছে, আগুন লাগলো কোথায় এর মধ্যে? যুবক হাত জোর করে, আগুন, আগুন জ্বলছে আমাদের পেটে। বলছে, পেটে আগুন জ্বলছে, তা খেতে দিতে হবে। হরে কৃষ্ণ, তবু ভালো। আমি ভাবলাম বলি আগুন লাগুন লাগলো হয়তো কোথাও, খাওয়া দাওয়া নষ্ট নষ্ট হয়ে যাবে। সিভিক গার্ড, ওহ খুব যে বক্তি মে দিচ্ছেন, সামলান না তাল একবার দেখি। সিভিক গার্ডের সিভিক গার্ডের দোকানের দিকে প্রস্থান, ওদিকে চলমান কিউ সরে সরে যাচ্ছে, যে যার মতো চাল নিয়ে বেরিয়ে পড়ছে, লুঙ্গি পরা জনৈক মুসলমান চাল নিয়ে বেরিয়ে গেল। এবার এক এক করে লাইন ঠিক লাইনের মতন এগোতে রয়েছে, একজন করে নিচ্ছে টাকা দিচ্ছে চলে যাচ্ছে, একজন করে নিচ্ছে টাকা। এবার কিউটা, লাইনের কিউ মানে কি সারি, লাইনটা কিউ বলা হচ্ছে, সারি, সারিবদ্ধ জায়গা থেকে এক এক করে সবাই বেরিয়ে যাচ্ছে। আর সিভিক গার্ড দোকানের দিকে কেউ বসছে, বলছে বাবা আমার আর গিয়ে লাভ নেই,
আমি একবার খেয়ে গেছি, আর দাঁড়ালে আবার হয়তো খাওয়া নেই। গিয়ে দাঁড়িয়ে পড়ছে সাইডে গিয়ে। আচ্ছা, মুসলমান ভাই যাওয়ার সময় দোকানিকে বলছে, আজ চাল ঠিক আছে তো মশাই, কেউ ফাঁকা যাবে না তো, দেখবেন। মানে দেখো, এখানে কিন্তু তার একটা কৃতজ্ঞতার ভাব চলে এসছে, যে আমি পেয়েছি বলে আমি লাফাতে লাফাতে যাবো তা না, তিনি আর বলছেন সবাই পাবে তো যা চাল আছে। হ্যাঁ, দোকানে বলছে, শেখ হয়ে তোমার কি দরকার কি কর্তা? হ্যাঁ, তুমিই তো পেয়েছো, যাও ভালোই ভালোই কেটে পড়ো বাবা, কেটে পড়ো। এবার বলছে, তোমারটা তো পেয়েছো, ও তো লাইনে কি কি পাবে, ও তোমার ভাবতে হবে না। বলছে, বাবা, লুঙ্গি পইতে টিকি টুপি সব একাকার হয়ে গেছে। মানে কি? এর মানে হচ্ছে লুঙ্গি মুসলিম ধর্মের প্রতীক হিসেবে বলা হয়েছে, টিকি এটা হিন্দু ধর্মের প্রতীকের বলা হয়েছে। হ্যাঁ, আচ্ছা, আর পইতে পইতে হচ্ছে ব্রাহ্মণ ধর্মের প্রতি বলা হয়েছে, আর টুপি বলতে একটু যারা হেড কোট পরে একটু একটু সমাজে একটা স্তরের মানুষের উদ্দেশ্যে বলা হয়েছে, ঠিক আছে। না, ও টুপি এই টুপি, তাহলে একবার তো ইসলামের প্রসঙ্গ এনেছেন, লুঙ্গি দিয়ে তারপর বোঝানো হয়েছে, ওই জন্য এটাকে আমি অন্য একটা প্রসঙ্গ বললাম। যাই হোক, আর কি উপায় আছে? ব্যবসার সুখ এই গেল। ওরে, ও পঞ্চা নে বস্তা কেটে চাল ঢাল বা চটপট, চাল ঢাল চটপট। এবার এদিক দিয়ে পঞ্চায়েতের দোকানের কর্মচারী তাকে চাল ঢালতে বলা হচ্ছে। আচ্ছা, এর মধ্যে সেই ওড়িয়া লোক আবার এসে গেছে। কোচরে চাল বেঁধে সহাস্য মুখে, মানে কি? কোচরে যা চালটা পেয়েছে, কোচরে গুজে নিয়েছে। কোচরে বলতে তোমার ওই একটা পুটলি মতন নিয়ে সেটাই গুজে নিয়েছে, মানে কোমরে কোমরে নিয়ে নিয়েছে। আচ্ছা, মুশকিলের কথা তো দাদা সেই হইল, যে হিন্দু আছি, যে হিন্দু আছি সেও চাল খাইবো, আর যে মুসলিম আছি সেও চাল খাইবো, সাহেব লোকও খাউচি। মানে কি, এখানে যে টুপির কথা বলা হয়েছে বললাম না, একটু উঁচু, অর্থাৎ সাহেব গোছের মানুষজন। হ্যাঁ, লোকও খাউচি, মানে খাউচি বলতে খাচ্ছি, গুঁড়া করি, পাউরুটি বানাইয়েও খাইছি, মানে সব চাউর খাইছি, মানে কি, বিভিন্ন রকম চাল নিয়ে সবাই খেয়েছি, এক একজন এক রকম ভাবে খেয়েছি। এককে এবে সব্য এক হইয়া গিলা, বলতে এখন সবাই আমরা এক হয়ে গেছি। চাউলের কথা মস্ত, চাউলের কথা বড় মস্ত কথা আছে রে দাদা, তো তোমার বাণিজ্য আর চলিব কেমনে? বলছে, চাল তো আমাদের সবাই লাগবে, ছাড়া একটা মস্ত বিষয়, খুব বড় একটা বিষয়। আমরা যদি চাল না কিনি, তা তোমার কি করে চলবে? তুমি দোকান খুলে বসে রয়েছো চাল মজুত করে প্রচুর, মনে করো 200-500 বছর তোমার এখানে কেউ আসলোই না, চাল নিয়ে কি করবা? তুমি চাল নিয়ে সরকে যাবা? হয়তো তোমার থেকেই যাবে এভাবে, যে আমরা আসছি বলেই তোমার ব্যবসা চলছে। খুব সুন্দর মিষ্টি ভাবে কিন্তু বলে দিল। আচ্ছা, দোকানি, যা 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 বাবা যা, কেটে পড় কেটে পড়। সিভিক কার্ডের দিকে চেয়ে, সিভিক এবার, এবার পাশে তো সিভিক কার্ড দাঁড়িয়ে রয়েছে, একবার খেয়ে গেছে, একটু বুঝে গেছে আমার আর বেশি চলবে না, দাঁড়িয়ে পড়েছে সাইডে। তখন দোকানে সিভিক কার্ডের দিকে তাকিয়ে বলছে, আমরা মুখ ফেরালো, ও তাকে বলছে, বলছে, হাতি যখন নদে পড়ে চামচিকে তো তাই লাথি মারে, তা আমারও হয়েছে সেই দশা। আচ্ছা, হাতি মানে এই ক্ষেত্রে সিভিক গার্ড। সিভিক গার্ড এতক্ষণ থাকিয়ে রেখেছিল, লাইনটাকে একটা চোখ রাঙিয়ে ফাঙিয়ে রেখেছিল, মারধর খেয়ে দাঁড়িয়ে গেছে, অত ক্ষমতার উৎস শান্ত, সেখান থেকে আর ক্ষমতা দেখাতে পারছে না, বলছে হাতি এখন রোদে পড়ে গেছে। আচ্ছা, ওড়িয়া লাইন থেকে একটু দূরে বসে কোচরে চাল বাজছে, এর মধ্যে হঠাৎ কিউ থেকে চাল নিয়ে বেরিয়ে এলেন হরে কৃষ্ণ, ওড়িয়াকে লক্ষ্য করে। মানে কি, এবার এদিকে চাল বাজছে ওড়িয়া, ওর সঙ্গে সঙ্গে ওই হরে কৃষ্ণ বেরিয়ে এসছে, ওই বুড়ো মানুষ। হরে কৃষ্ণ বলছে, এই যে বড্ড খাঁটি কথা বলেছো হে, বড্ড খাঁটি কথা হে। মানে হে হে করে হাসতে হাসতে বলছে, খাঁটি কথা বলছে মানে ওকে তুমি একটু হালকা করে ছেড়ে দিয়েছে, সেটা একটু বললো যে বেশ করেছো। হঠাৎ পেছন থেকে প্রথম পুরুষ চাল নিয়ে এসে দাঁড়ায়। প্রথম পুরুষ, না, আমরা অনেকেই হয়তো হাসলুম ওর কথায়, বুঝলেন, কিন্তু ওর ওই সোজা কথাটা আমরা আজও অনেকেই বুঝি না। মানে কি, এই সোজা কথাটা বলে দিয়েছে, কিন্তু কথাটা অনেক তাৎপর্য আছে। যে আমি কোনো বললাম যে আজকে ক্রেতা আছেই বলেই ওই যে বিক্রেতা তারা তো কদর, ক্রেতা না থাকলে বিক্রেতার কোনো কদর নেই। আচ্ছা, হরে কৃষ্ণ আবার বলছে, ঠিক, অতি ঠিক। চতুর্পুরুষকে দেখে, এই যে তবে পেয়েছেন বাবা চাল। মানে কি, সেই যে, যে একটা বয়স্ক মতন একটা বুড়ো মতন যাকে মারধর খাচ্ছিল, যে হ্যাঁ যে প্রতিবাদ করছিল, সে এবার চাল নিয়ে বেরিয়ে এসছে। বলে, আচ্ছা বাবা, তাহলে চাল পেয়েছেন তো আপনি? চতুর্পুর চালের পুটলি দেখি, হ্যাঁ বাবা এই যে পেয়েছি, এসব চাল পেয়েছে যথারীতি। অর্থাৎ সে কিন্তু লড়াই করে পেয়েছে চাল, এমনি পায়নি। হরে কৃষ্ণ, তখন পেছনে দাঁড়াতে বলেছিলাম বলে কিছু মনে করো না ভাই। কেন, কোনো কিছু মনে করে আমি তোমার কথা বলিনি, বলছে আমি তোমার এমনি বলেছিলাম, ওইসব কথা কিন্তু কিছু মনে রেখো না। চৌদ্দ পুরুষ, না না আমি কিছু মনে করিনি। আচ্ছা,
হরে কৃষ্ণ। সমস্যা সব্বার। এই তো দেখো না, সামান্য 2 সের চালের জন্য কি নাজেহালটাই না হতে হচ্ছে। আচ্ছা বলো, এ কথা কি ভেবেছি কোনোদিন স্বপ্নেও? তা আজকার কারো গর্বের কিছু নেই রে দাদা। তাই বলছি, কিছু মনে করো না, আমি তোমায় ও কথা ইচ্ছে করে বলতে চাইনি আর কি। তো সমস্যা সবার আছে। বলছে কালকে আমার অবস্থা খুব ভালো ছিল, আজকে আমারও লাইনে এসে দাঁড়াতে হচ্ছে তোমাদের সঙ্গে। তো সমাজে কখনকার কি হয় এটা তোমাদের সবাইকে একটা শিক্ষা দিয়েছে। মানুষ তার অবস্থান নিয়ে যতই গর্ব করুক না কেন, অবস্থান কিন্তু পরিবর্তনশীল। ঠিক আছে, সে যেই অবস্থান থাকুক না, অনেকে দেখবা ফার্স্ট সেকেন্ড থার্ড যারা হয় তাদেরকে বিশাল পরিমাণে অনেক সময় অনেক অহংকার হয়ে যায়। তো সেই অহংকারের সময় কিন্তু একটা সময় পতন ঘটে। এরকম সমাজে অনেকে ধনী ব্যক্তি হয়ে যায়, ধনী ব্যক্তিদের এই নিয়ে অনেক অহংকার হয়ে যায়, তখন তার ধনী ব্যক্তিরও পতন শুরু হয়। ঠিক আছে, তো এইভাবে এখানে এই এই একটা শিক্ষা তোমার দেওয়া হয়েছে যে কোনো কারোর অবস্থান নিয়ে কোনদিন গর্ব করা নেই, কেননা কখন কোন পরিস্থিতি তৈরি হবে মানুষ জানে না। চৌদ্দ পুরুষ আন্তরিকতায় হরে কৃষ্ণের হাত ধরে বলে, মানে হাত দুটো ধরেছে, এতক্ষণ বলে বুঝতে পেরেছে ওর খারাপ লেগেছে। হ্যাঁ, চৌদ্দ পুরুষ মোটামুটি আন্তরিকতায় হাত ধরে বলছে, না না কেন আপনি ও, না না কেন আপনি বলছেন ও কথা বারবার? বলছি তো, আমি কিছু মনে করিনি। অর্থাৎ কি, ওই চৌদ্দ পুরুষ হরে কৃষ্ণ হাত ধরে বলছে যে আপনার কিছু অত কিছু ভাবতে হবে না, আমি অত কিছু ভাবিও নি আপনার কথায়, আমার চাল পাওয়ার দরকার ছিল, আমি সেটুকুনি পেয়ে গেছি, ব্যাস। তৃতীয় পুরুষ, আর মনে কড়াকড়িই বা কেন, যথেষ্ট তো হয়েছে, এখন বাঁচতে হবে, বাঁচতে হলে মিলেমিশে থাকতে হবে, ব্যাস। গুরুত্বপূর্ণ লাইন। অর্থাৎ এখন যা পরিস্থিতি, এখন এসব ভেবেচিন্তে লাভ নেই। আমাদের সামনে যে বিপদ, এরকম একটা পরিস্থিতি, আমাদের সবাইকে মিলেমিশে থাকতে হবে। এখন আমাদের মধ্যে যত বেশি ঝামেলা হবে, তত আমাদেরই ক্ষতি। হরে কৃষ্ণ বিজ্ঞের মতো মাথা নেড়ে, হ্যাঁ, এই বুঝটাই এখন দরকার। এরম বিজ্ঞের মতন মাথা নাড়লো। তৃতীয় পুরুষ, তাছাড়া উপায় নেই, কোনো উপায় নেই। ঘাড়তে নাড়তে নাড়তে ঘাড় নাড়তে নাড়তে হরে কৃষ্ণ তৃতীয় চতুর্থ পুরুষ এবং ওড়িয়ার প্রস্থান। ওইদিকে চলমান কিউ সরে সরে চলেছে, একজনের পর একজন চাল নিয়ে বেরিয়ে যাচ্ছে, লাইনটা ক্রমশ নিষ্প্রভ হয়ে আসছে। তার মানে কি, অনেকজনকে মঞ্চে ডাকা হয়েছে, এদিকে 4-5 জন মিলে কথা বলছে, আর লাইন থেকে ওরকম দেখা যাচ্ছে একজন করে দোকানে চাল নিচ্ছে বেরিয়ে যাচ্ছে, চাল নিচ্ছে বেরিয়ে যাচ্ছে, লাইনটা আস্তে আস্তে কমে আসছে। ঠিক আছে, তারপরে ড্রপ, অর্থাৎ এখানে আবার অন্তিম পর্দা পড়ে গেল। ঠিক আছে, নাটকটা মোটামুটি শেষ হলো।